প্রিয় সুধী, চিন্তার নাভি পর্ব ৮। আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলকেই ফুলেল শুভেচ্ছা এবং প্রাণ ঢালো অভিনন্দন। আমাদের সাথে আজকে আছে খুবই প্রিয় একজন মানুষ, প্রিয় মুখ, একজন কবি রাকিবুল হায়দার। তো রাকিব ভাইয়ের সাথে আজকে আমরা প্রচন্ড জম্পেশ আড্ডা হবে, কারণ রাকিব ভাই হচ্ছে মারাত্মক একজন আড্ডাবাজ মানুষ। তো তার সাথে একদম প্রাণ করছি আপনারা যারা যুক্ত হবেন প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, এটাই কামনা থাকবে। এবং আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে মুক্তভাবে করতে পারেন, আমরা কবির কাছে উপস্থাপন করব, বাকিটা কবির দায়িত্ব। তো যাই হোক, আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের শুভেচ্ছা বিনিময় পর্বে। কবি, শ্রোতা, দর্শক এবং সকলের সাথে আপনার কুশল বিনিময় করি। না, আশা করি তো সবাই ভালো আছেন। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে ঢাকায়, আশা করি যে ঢাকার মানুষের সবচেয়ে বেশি ভালো থাকার কথা। আচ্ছা, তার মানে বৃষ্টি মানে একটা অন্যরকম অনুরণন বা দোলা আছে, সেটা আমরা সবাই জানি। আমাদের বাঙালির জীবনে বৃষ্টিটা একটা অনেক বড় ব্যাপার। না, তো যাই হোক, বৃষ্টিটা তো আমরা চিন্তা বদলায় যায় মানুষের, মানে হঠাৎ করে একটা মানে মানুষের চিন্তা ইম্প্যাক্ট করে, খুব বেশি ইম্প্যাক্ট করে বৃষ্টিটা, মানে একদম আচ্ছা ছোট থেকে যে কোনো বয়সে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো এটা তো বৃষ্টির ব্যাপারে তো আছেই, এটা তো একদম শৈশব থেকেই আমাদের একটা প্রভাব ফেলে, অন্যরকম প্রভাব। তো আমরা যাই হোক, আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমরা আজকের আমার অতিথি, আজকের চিন্তার নাভি রাকিবুল হায়দার। তার চিন্তার নাভিকে আসলে একটা মানুষের চিন্তার নাভি পুরোপুরি ১ ঘন্টায় উদ্ধার করা সম্ভব নয়, তারপরও তার সারাংশ বা সারমর্মটা আমরা তুলে আনবার চেষ্টা করব, তার চিন্তার নাভিমূলটা। তো প্রথম পর্যায়ে চলে যাচ্ছি, কবির একদম শৈশবে চলে যেতে চাই। কবি, আপনার শৈশবের কিছু গল্প শুনতে চাই। আমার মানে শৈশবটা তো হচ্ছে যে উদ্বাস্তু শৈশবের মতো। মানে খুব সম্ভবত আপনার ক্যামেরা বন্ধ হয়ে গেছে, আপনাকে দেখতে পাচ্ছি না। হ্যালো। হ্যাঁ কবি, আপনি বলতে থাকুন, আমি জাস্ট একটু যান্ত্রিক কাজ করছি, ক্যামেরা অফ আছে, আপনি বলতে থাকুন, আমি শুনছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আমার শৈশবটা ছিল পুরোপুরি উদ্বাস্তুর মতো। মানে আমি কখনো কোনো জায়গায় স্থায়ী হওয়ার সুযোগ পাইনি, কারণ আমার বাবা হচ্ছে যে ব্যাংকার ছিলেন, তো সরকারি চাকরি করতেন। তো আব্বা বদলি হইতেন, আমরাও বদলি হইতাম। মানে এমন হয়েছে যে একটা স্কুলে ভর্তি হইলাম, মাত্র 1 মাস পার হইলো, মানে স্কুলে বন্ধু তৈরি হইতে শুরু হইলো, ঠিক এমন সময় আমরা আবার বদলি হয়ে গেলাম। তো এইভাবে হচ্ছে যে আমার শৈশবটা আহ বলতে গেলে ঘুরতে ঘুরতেই কাটছে। যেমন হচ্ছে যে ক্লাস 7 পর্যন্ত হচ্ছে যে আমি অনেকগুলো স্কুল চেঞ্জ করতে হচ্ছে, জাস্ট শুধুমাত্র আমার বাবার বদলির কারণে। ক্লাস 7 থেকে আবার হচ্ছে যে মানে ইয়া পর্যন্ত, এসএসসি পর্যন্ত একটা স্কুলে পড়ছি। তো টোটাল এই জার্নিটা ছিল নোয়াখালী লক্ষ্মীপুর বেল্টে। মানে এই চেইনটা ছিল, মানে হচ্ছে যে বিভিন্ন জায়গাতে। আর কিছু আচ্ছা, বলবো? না না না, ওকে, অবশ্যই আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। কবির শৈশব যেহেতু প্রথমেই বলে ফেলেছেন উদ্বাস্তু, সেখানে আর কথা থাকে না। উদ্বাস্তু যেরকম হয় আপনার শৈশব তেমনই ছিল। আর যেহেতু বদলি চাকরি ছিল আমাদের শ্রদ্ধেয় আহ, আপনার পিতার, তো সে কারণেই আর কি এটা হয়েই যায় শৈশব। কারো কারো, আমারও শৈশব কেটেছে অনেক, কোথায় কোথায় কেটেছে আমি নিজেও জানি না। অনেক স্মৃতি আছে ভুলেই গেছি, মানে এত জায়গা বদল হয়েছে। আমিও আপনার মতো আর কি প্রচন্ড স্কুল বদল হয়েছে শৈশবে। তো যাই হোক, না, এটা কিন্তু আমরা এটা কিন্তু একদিক থেকে একটা খুবই একটা অদ্ভুত ব্যাপার ছিল, মজার ব্যাপার ছিল যে নতুন নতুন জায়গা, নতুন নতুন মানুষ, নতুন নতুন মানে চিন্তাধারা, অভিজ্ঞতা। অভিজ্ঞতা। আর তার সাথে বড় কথা হচ্ছে একটা জিনিস খুব পেইন ছিল, সেটা হচ্ছে যে মানে যন্ত্রণা ছিল বন্ধু হারানোর যন্ত্রণা। যে একটা হ্যাঁ, জায়গায় একটা বন্ধুত্ব তৈরি হইতে না হইতে সেটা আবার চেঞ্জ হয়ে আরেকটা জায়গায় গিয়ে নতুন কারোর সাথে বন্ধুত্ব তৈরি করা। তো বন্ধুত্বের জায়গায় সবচেয়ে বেশি উদ্বাস্তু বলবো আমি আমার নিজেকে। কিন্তু লাকিলি এখনকার যুগে এসে, ফেসবুকে এসে কিন্তু আবার সেই পুরনো বন্ধু ক্লাস 1 2 পর্যন্ত এখন পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন সাথে যোগাযোগ আছে, কিন্তু হচ্ছে যে ক্লাস আচ্ছা 3 আচ্ছা, পরের বন্ধুদের সাথে হচ্ছে যে এই ফেসবুকের কল্যাণে হচ্ছে যে মানে সবার সাথে আবার যোগাযোগ যোগাযোগ। প্রতিস্থাপন হয়েছে, হ্যাঁ আচ্ছা, প্রতিস্থাপন হয়েছে। মাঝখানে আচ্ছা, আপনাকে, আমি একটা কমেন্ট হুম দেখলাম হুম, যে ইবনে শামস হ্যাঁ হ্যাঁ, বলতেছেন, কবি ইবনে কবি শামস কবি ইবনে কেমন শামস আছেন? আমার। আচ্ছা, আমার খুব প্রিয় মানুষ ইবনে শামস, হ্যাঁ। তো আচ্ছা কবি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, ধন্যবাদ। আমাদের আজকে বোধহয় আশা করছি এরকম প্রশ্ন উত্তর পর্বেই যাবে। শ্রোতারা প্রচুর প্রশ্ন করবেন। আপনাদের মনে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমরা তুলে ধরবো কবির সামনে। তো আমরা কবির শৈশব সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেলাম। আমরা এবার কবিতার কবি জীবন বা সাহিত্য জীবন,
এই যে প্রেমটা এটা কখন কিভাবে শুরু হলো আমরা যদি একটু জানতে পারতাম। সাহিত্য জীবনটা তো আসলে হচ্ছে দেখতে দেখতে শুরু হয়। যেমন হচ্ছে যে মানে একটা জিনিস হচ্ছে যে যে কোনো জায়গায় যে একজন সাহিত্যিকের সবার আগে হচ্ছে যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়, তারপরে গিয়ে লেখার ব্যাপার। তো একটা সময় পর্যন্ত মানে আমার কাছে মনে হয় যে মানে অন্যান্য সাহিত্যিকদের যে ব্যাপারটা আমি জানি না, বা হয়তো বা বুঝতে পারি নাই, বা অনেকে শেয়ার করছেন কিছুটা হলেও জানি। যেমন সেটা হচ্ছে যে আগে দেখবার ব্যাপার তৈরি হয়, যে আগে আমরা দেখি অনেক অনেক কিছু দেখি, দেখতে দেখতে একটা চিন্তা তৈরি হয়, সেই চিন্তাটাকে আমরা এবার কিভাবে অনুবাদ করব। কবিতায় অনুবাদ করতে পারি, কেউ আবার গল্প লিখে অনুবাদ করতেছে, কেউ আবার ছড়া লিখে অনুবাদ করতেছে, কেউ আবার এটাকে আলাদা করে শিল্পের অন্যান্য মাধ্যম যেমন ছবি আঁকাতে অনুবাদ করে, কেউ খুব ভালো বক্তা হয়ে ছবি, যায়। ভাস্কর্য, হ্যাঁ, মানে গানে, বিভিন্ন মানে মাধ্যমে। নানান ভাবে, এবং যে মনে করেন যে শিল্প মাধ্যমে নাই, সেও কোনো না কোনো ভাবে চায়ের আড্ডায় বা যে কোনো জায়গায় বসে সেও তার চিন্তার কিন্তু অনুবাদ করতেছে। আমরা হয়তো প্রকাশ বা সেটা করছে, টের হ্যাঁ, পাচ্ছি প্রত্যেকটা না। হ্যাঁ, মানুষের একটা মানে দৃষ্টিভঙ্গি আছে। অবশ্যই। আচ্ছা, যাই হোক, আমরা দেখছি আরো বেশ কয়েকজন, অমোঘ রায় যুক্ত হয়েছে, চলুক লিখেছে, সাথেই থাকো কবি, ভালোবাসা রইল তোমার প্রতি। আরেফিন মাসুম আরিয়ান লিখেছে, অমগ্রাই রাকিব ভাই কেমন আছেন। তারপরে অমগ্রাই তো আরাফাত কবি, রহমান লিখেছে। কবি জি জি বলুন। কবি অমোঘ রায়, কবি আরাফাত রহমান, মানে এরা এরা কিন্তু প্রত্যেকে আমার খুব প্রিয় মানুষ। এই জন্য হচ্ছে যে আচ্ছা আমাকে আচ্ছা। উৎসাহ দিচ্ছে। হ্যাঁ, এরা সব প্রত্যেক মানুষই আমার খুব প্রিয়, এবং এদের সাথে অসংখ্য কাপ চা, অসংখ্য আড্ডা, এবং অসংখ্য হ্যাঁ, চিন্তার বিনিময়, সবকিছুই কিন্তু বিনিময়, হচ্ছে। ভাবের বিনিময়, রসের বিনিময়, প্রেমের বিনিময়, হৃদয়ের বিনিময়, সবই হয়েছে এবং আরো বেশি বেশি হবে। যাই হোক, মন্তব্য আসতেই থাকবে, আমরা সেগুলো পড়বো ধীরে ধীরে। আমরা যেহেতু একটা আয়োজনে আছি, আড্ডার একটা ফরম্যাটে আছে, আড্ডা দেবো ক্যাজুয়াল, তার ভেতর থেকে একটু যে দার্শনিক ব্যাপারগুলো একটু তুলে আনবার চেষ্টা করব। তবে অনেক মজার কিন্তু মজার যারা যারা টপিকও কষ্ট করে থাকবে। মন্তব্য করছেন, আমি চাই যে সবার উত্তর দিতে। মানে আসলে হ্যাঁ একটা হ্যাঁ মানুষ কষ্ট অবশ্যই। করে টাইপ করছেন, এবং এই মানুষগুলো আমার হ্যাঁ, খুব সেটা প্রিয় আমরা মানুষ। দেবো। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। সেটা আমরা দেব। আসলে হয় কি, প্রত্যেকটা আয়োজনই যখন আমরা করি, যখন এটাকে প্রকাশ করার চেষ্টা করি, মঞ্চে যাই, টিভিতে যাই বা লাইভ শোতেই যে আমরা করছি, রেডিওতে করি, এর মূল যে চালিকা শক্তিটা এটা কিন্তু আমাদের শ্রোতা দর্শক। একজন কবি বা একজন লেখক, হ্যাঁ, সে তার আনন্দে লেখে ঠিক আছে, কিন্তু সে যখন মোড়ক আকারে প্রকাশ করে, তখন ওই বইটার মূল উদ্দেশ্য কিন্তু থাকে পাঠক। আমি যদি ভুল না হয়ে থাকি। তো যাই হোক, পাঠক থেকে আম শুরু করে হচ্ছে যে প্রত্যেকটা মানুষই গুরুত্বপূর্ণ আমার সাথে হ্যাঁ, জড়িত। আমার আমার আসলে এই যে আজকের আমি যে চিন্তা করি, হ্যাঁ, সেটাতে জি। আজকে আমাকে চিন্তা করার জন্য, মানে আজকের চিন্তাটুকু তো আমি করে ফেললাম, কিন্তু আবার হুম, যখন হুম। কালকে আমি চিন্তা করব, ওই চিন্তার জন্য যে ফুয়েলটা, যে সাহসটা, যে উৎসাহটা, এই হ্যাঁ, হ্যাঁ। মানুষগুলাই দেয়। জ্বালানিটা প্রয়োজন। হ্যাঁ, ওই মানুষগুলাই এবং দেয়। এবং এটা এই সত্যি কথা। মানুষগুলাই সবচেয়ে বেশি দেয়। বেশি দেয়। এটা আসলে একটা অন্যরকম ব্যাপার। আমরা তাহলে একটু কবির কাছে আচ্ছা, আরেকটা একটু কোশ্চেন মজার প্লিজ। টপিকে চলে যাই। হুম, হুম, হুম। আরেকটা কোশ্চেন, আমাকে কি দেখতে সুন্দর লাগছে? দেখতে সুন্দর লাগছে মানে এত- চমৎকার, জাস্ট চকোলেট বয়। ধন্যবাদ। চকোলেট বয়, ধন্যবাদ। লাভ আমি ইউ হচ্ছে যে ম্যান। ওকে, থ্যাংক ইউ। আমি হচ্ছে যে লাইভে কখন আসিনি, তো লাইভে কেমন লাগে নিজেকে দেখলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না, সেটা অবশ্যই ভালো লাগছে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, লাইভে কবিরা সবসময় সুদর্শন। কবিরা সবসময় সবুজ, সবসময় সুদর্শন। এটা বলার অপেক্ষা রাখে না। কে কি বলল এটা আমরা কানে নেব না। আমরা যারা কবিতা ভালোবাসি। তো যাই হোক, আমরা এবার একটু কবির সাথে মজার টপিকে অনেকেই যুক্ত হয়ে গেছেন। একটু মজার টপিকে যাই। সকলে আশা করছি মজা পাবে। অবশ্যই আমরা বিভিন্ন বিষয়ে আলাপ করব। কবির প্রেমের জীবন সম্বন্ধে শুনবো। কবির ১ম প্রেম বা কোনটা বেশি গুরুত্বপূর্ণ প্রেম মনে হয়? এটা অবশ্যই মানব মানবীতে। প্রেম বলতে তো সার্বিক একটা বিষয় আছে মানব মানবীর ক্ষেত্রে। প্রেম তো, সব প্রেমই গুরুত্বপূর্ণ, কোনো প্রেম তো আর গুরুত্বের বাইরে না। কারণ হচ্ছে যে সব প্রেমে তো হচ্ছে অতলে চলে যাওয়া বা ডুবে যাওয়া। তো মানে প্রত্যেকটা প্রেমে একটা তীব্র টান অনুভব করা, মানে হচ্ছে যে প্রেমটা আসলে আবার প্রত্যেকটা প্রেমই খুব ভোগায়। মানে সব মিলে হচ্ছে যে কোনো প্রেমই হচ্ছে যে গুরুত্বের বাইরে না। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই এটা ক্ষেত্রে এটা হচ্ছে অবশ্যই। যে প্রথমবার একটা তীব্র প্রেমের টান অনুভব করছিলাম, সেটা খুব অল্প বয়সে। মানে হচ্ছে যে ক্লাস 2-তে, সম্ভবত ক্লাস 2-তেই, হ্যাঁ ক্লাস 2-তেই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ক্লাস 2-তে যখন হচ্ছে যে প্রেমে পড়বার আসলে কোনো কথা ছিল না, ছিল না। কিন্তু তারপরে হচ্ছে যে প্রেমে পড়লাম, সেটা হচ্ছে যে একটা প্রেমটা, ওই প্রেমের তো হচ্ছে যে একতরফা, মানে আমি প্রেমে পড়ে গেলাম আর কি। একতরফা। হ্যাঁ, মানে হ্যাঁ। বললাম না, কিন্তু দেখলাম তাকে দেখতে ভাল ভালো লাগে। লাগলো। মানে হ্যাঁ, হ্যাঁ। বা হয়তো বা দেখা যাচ্ছে আমাদের বাসার ছাদ থেকে তাদের বাসার ছাদের খুব একটা ডিস্টেন্স নাই, দুপুর বেলা হুম, হয়তো বা হুম। সে দূর থেকে আমাকে ছাদ থেকে দেখে হয়তো বা হালকা এক পাশ
মানে এক পাক হচ্ছে নাচের মতো করে ঘুরে গেল, হ্যাঁ, মানে হচ্ছে যে ওইটাও দেখলাম, মানে মনে হলো যে আরে মানে এটা মানে এই এই যে একটু ঘুরলো, এটাও মনে হচ্ছে আমার জন্য ঘুরলো, মানে একটা। আচ্ছা আর আচ্ছা। ওই সময়কার মতো করে চিন্তা করা, এখন হয়তো অনেক সুন্দর করে বলছি, তখন তো আর এত হ্যাঁ হ্যাঁ সুন্দর হ্যাঁ। করে বলার স্কোপ তখন ছিল তো না বা চিন্তা ভাষা করার। ভাষা সবকিছু, হ্যাঁ মানে শব্দের এত মাধুর্য ছিল না, কিন্তু না, এটা ছিল না। অনুভবটা তো তীব্র ছিল। অনুভবটা আমাদের সাথে শোয়েব মাহমুদ শোয়েব ভাই যুক্ত হয়েছেন। তিনি লিখেছেন, হ্যাঁ রে ভাই, গুরুরে দেখেন সাইজা গুইজা বইছে। তো যাই হোক, না, আমি অনেকেই মন্তব্য আচ্ছা করছেন, না, সবাই প্রিয় আমি মানুষ। আমি 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 বিন্দুমাত্র সেজেগুজে বলছি না, আমি শুধুমাত্র গায়ে একটা, আমি নর্মালি পিছড়ি বসলে খালি গায়ে বসি, মানুষের সামনে তো আর খালি গায়ে আচ্ছা। বসা যায় না, গায়ে একটা টি শার্ট পরে বসলাম। আসলে হয় কি, কবিরা তো সুদর্শন হয়, দেখতে ভালোই লাগে। তো এই ব্যাপারটা শোয়েব ভাইয়ের মন্তব্য থেকে আমরা বুঝলাম যে শোয়েব ভাই আমাদের রাকিব ভাইকে খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমরা কবির প্রেম সম্বন্ধে মোটামুটি জানলাম। শুরুতে তার ক্লাস 2 তে একটা প্রেম ছিল। এটা একটা মারাত্মক ব্যাপার। গোপন তথ্য আরকি ফাঁস হয়ে গেল জনসমক্ষে, জাতির উদ্দেশ্যে। তো আরেকটা এই মজার টপিকে আছি, সাথে আরেকটু মজা করে আসি। সেটা হচ্ছে আপনার ১ম চুম্বনের অভিজ্ঞতা সম্পর্কে। প্রথম চুম্বনটা হচ্ছে যে মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে আমি তো ক্লাস 2 থেকে প্রেমে পড়লাম, আমি হচ্ছে যে প্রেমে আরো পড়লাম, ক্লাস 4-এ আর একটা হাবুডুবু প্রেমে পড়লাম। এরপরে হচ্ছে যে একটা গ্যাপ ছিল, তারপরে ক্লাস ক্লাস 9-10-এ গিয়ে একটা খুব তুমুল প্রেমে পড়লাম, তুমুল প্রেমে পড়লাম। কিন্তু চুম্বনের ব্যাপারটা আস্তে আস্তে অনেক দেরি হলো, সেটা হচ্ছে যে চুম্বনের ব্যাপার আস্তে আস্তে ততদিনে আমি মানে কলেজ ক্রস করে গেছি। তারপরে গিয়ে হচ্ছে যে হঠাৎ করে হচ্ছে যে একটা প্রেম আসলো, যে প্রেমটা হচ্ছে যে দীর্ঘ সময় ধরে ছিল এবং দীর্ঘ সময় পরবর্তীকালে আমাকে মানে খুব বেশি ভোগালো আর কি, যে প্রেমটা খুব বেশি। এবং যে যে প্রেমটার কারণে আমাকে একটু বেশি কবিতা লিখতে হলো, তো আচ্ছা ওই আচ্ছা। প্রেমেই চুম্বনটা ছিল আর কি। আচ্ছা, আচ্ছা। শোয়েব ভাই কিন্তু লিখেছেন ক্লাস 9 এর প্রেমের কথা তিনি বলতে বলেছেন। যাই হোক, শোয়েব ভাই তো আপনার আপাদমস্তক জানে। আপনারা তো এক হাড় এক প্রাণ। সে হয়তো যদি বলতে চান, সে যেহেতু উচ্চারণ করেছেন, এটা তার প্রশ্নও হতে পারে। মানে ক্লাস 9-এর প্রেমের ব্যাপারে তো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে ক্লাস 9-এর প্রেমটা ছিল যে আমার একটা বন্ধু হচ্ছে যে একটা মেয়ে প্রেমে পড়লো, খুব তীব্র প্রেমে পড়লো, মানে আমার ক্লাসমেটই তো। সে হচ্ছে যে ওই যে আমরা তখন হচ্ছে আলাদা হচ্ছে যে অঙ্কের ক্লাস করতে যাইতাম বাইরে কোথাও, যেটা কেউ বলে যে অঙ্কের কোচিং টোচিং হইতো। তো সে একটা কোচিং গিয়ে একটা মেয়ের প্রেমে পড়লো, তো এসে সারাদিন হচ্ছে যে ওই মেয়েটার গল্প বলে এবং হচ্ছে যে আমাকে দিয়ে ওই মেয়েটার জন্য এই চিঠি সেই চিঠি লেখায় নাই। তো আমি লিখে দিই চিঠি, হুম, হুম। মানে খুব আবেগটা আবেগ দিয়ে চিঠি লিখে দিই। তো এই করতে করতে মেয়েটার ব্যাপারে আমার একটা আগ্রহ তৈরি হলো এবং আমার বন্ধু একটা ধারণা তৈরি হলো যে আমি যদি ওর সাথে ওই কোচিং এ জয়েন করি, তাহলে হয়তো বা তার প্রেমটার ব্যাপারে আমি তাকে একটা হেল্প করতে পারবো। তো আমি আমার বন্ধুর কথা মতো মানে ওই ওই স্যারের কাছে গেলাম, ওই কোচিং গেলাম। যদিও অঙ্ক কখনোই আমার পছন্দের সাবজেক্ট না, তারপরে গেলাম। যাওয়ার পর হচ্ছে যে যে জিনিসটা প্রথমবার দেখার পরে একটা তীব্র ধাক্কা, মানে আমার কাছে মনে হলো যে সামথিং ইজ রং, মানে আমার বন্ধুর চাইতে বেশি আমি ভালোবাসি। তো আচ্ছা, আচ্ছা। এরপরে হচ্ছে যে যেটা হলো কি, সেটা হচ্ছে যে আমার মানে, আর যেটা হচ্ছে যে যেহেতু এখানে বন্ধু আছে, সেহেতু একটা মানে হুট করে বলেও ফেলা যায় না বা ইয়ে করা যায় না, সহ্য করে চুপ করে আমার জায়গা থেকে আমি বন্ধুকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খুব মনে মনে ওয়েট করতেছি বন্ধুর সাথে কখন মানে তার একটা সম্পর্কের একটা মানে দুর্বলতা বিচ্ছেদ তৈরি হবে, হবে, টানাপোড়েন হবে। বিচ্ছেদ হ্যাঁ, হবে, টানাপোড়েন হবে। টানাপোড়েন হবে। কিন্তু ওটা ওটা মানে আমি করব না, যদি অটোমেটিক্যালি হয় হবে, না হলে নাই। তো লাকিলি আচ্ছা, ওদের আচ্ছা। মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হইলো, দ্বন্দ্ব খুবই বিশ্রী দ্বন্দ্ব তৈরি হইলো, ওদের মধ্যে আলাদা হয়ে গেল ওরা। এবং পরবর্তীকালে আমি যখন ততদিন কিন্তু আমারও কিন্তু খুব ভালো বান্ধবী হয়ে গেল, খুবই ক্লোজ বান্ধবী, আচ্ছা, খুবই আচ্ছা। ভালো একটা খুব ক্লোজ সম্পর্ক। হয়ে গেল। হুম, তো হুম। এর পরবর্তীকালে একটা সার্টেন টাইম পরে আমরা একটা খুবই আমরা দ্বিবন্ধী বোকা হয়ে গেলাম, যেটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা আবিষ্কার করলাম যে আমাদের ওই বান্ধবী ক্লাস 8 থেকে এলাকার এক সিনিয়র ভাইয়ের সাথে তুমুল প্রেম চলতেছে। আয় মানে হায়! আমরা দুই বন্ধু ডাল খুবই মেঘে। বোকা হয়ে গেলাম, মানে খুবই বোকার আচ্ছা, মতো আচ্ছা। হয়ে গেলাম। মানে আমরা কি হ্যাঁ, করবো হ্যাঁ। না করবো, আমরা মানে খুবই একটা এমন একটা স্টেজে চলে গেলাম যে আসলে আমাদের কোনো কিছু করার নাই। মানে মানে হচ্ছে যে তটস্থ একটা ব্যাপার। তথৈবচর মতো একটা ব্যাপার। মানে খুবই ভয়াবহ ব্যাপার, মানে আমরা যে ভয়াবহ কল্পনাই ব্যাপার। করি নাই, যেটা সেটা হ্যাঁ, আমরা আমাদেরকে একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী ভাবছি, কিন্তু মাঝখানে যে একজন পুরোপুরি মানে গোল শিকড় গেড়ে দিয়ে দিছে। বসে আছে, মানে গোল দিয়ে দিছে। হ্যাঁ, শিকড় গেড়ে বসে আছে। শিকড় গেড়ে বসে, এবং পরবর্তীকালে তাকে বিয়ে করে এখন তার সাথেই খুব ভালো সংসার করছে, আমি যতটুকু জানি লাস্ট।
শেষ পর্যন্ত। বাহ বাহ বাহ, এটা তো মারাত্মক খবর। এই যে আরাফাত রহমান লিখেছে, ইয়া ভাবি মাত্র আমাদের সাথে জয়েন করেছে। এটা তো খুবই সৌভাগ্যের ব্যাপার। ভাবিকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো। ভাবি সাথেই থাকুন। আজকে আমরা দেখি রাকিব ভাইকে ভাবি যদ্দূর উদ্ধার করতে পেরেছে, তার বাইরে কিছু আমরা কোনো নতুন গল্প শুনতে পারি কিনা। তো যাই হোক, না, আমরা তার আমি প্রেম। এদিকে খুব একটা লুকাই না, আমি সবসময় বলি। আচ্ছা আচ্ছা, মুক্ত আকাশের মতো খোলা। এটা তো চমৎকার একটা ব্যাপার। কারণ এর ভেতরে কোনো তঞ্চকতা থাকে না, কোনো রকম প্রবঞ্চনা থাকে না। যাই হোক, আমরা আরেকটু প্রশ্ন উত্তরের দিকে যাই। কবির অনেকেই মন্তব্য করছেন। একটু পরে পড়ছি। কবির কাছে আরেকটু প্রশ্ন যেটা থাকছে যে, এই যে সাহিত্য চর্চা যে করছেন আপনি এই যে দীর্ঘদিন, মানে এটার জন্য যে অনেকে অনেক রকম মন্তব্য, জাস্ট আপনার মন্তব্য যে কেন করছেন সাহিত্য চর্চাটা বা কবিতা কেন লিখছেন? এটার এটার হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি প্রথমে বলছিলাম যে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়, মানুষ এটা দেখে, দেখবার পরে আসলে মানুষের খুব একটা তীব্র ইচ্ছা জাগে যে এটা আসলে আমি কোনো না কোনো ভাবে এক্সপ্রেস করবো। তো আমাদের ছোটবেলাটা ছিল যে আমার বাবা হচ্ছে যে প্রচুর বই পড়তে দিতেন, বই পড়তাম, দেখতাম। আর আমার যেটা স্বভাব ছিল, দেখবার স্বভাব ছিল খুব, মানে আমাকে কিন্তু আমার স্কুল লাইফের বন্ধুরা কিন্তু এখনো খুব বোকা টোকা টাইপ পার্সন ভাবে, মানে খুবই বোকা শোকা একটা ছেলে, মানে খুবই, এ আসলে চুপচাপ একটা ছেলে, ঠান্ডা ছেলে, যে আসলে পৃথিবীর কোনো কিছুই জানে না টানে না টাইপ। হ্যাঁ, তো হুম হুম হুম। ওইটাই ছিল হচ্ছে যে আমার বসে বসে দেখবার সময় ছিল, আমি খুব দেখতাম। এই যে ক্লাস থ্রিতে থাকার সময়ও হচ্ছে যে ক্লাস থ্রির একটা বাচ্চা নর্মালি এখনকার যুগে তো বাসা থেকে কেউ বের হইতেই দেয় না, কল্পনার বাইরে। ওই হ্যাঁ। সময়টাতে মফস্বলে আমি মাইলের পর মাইল দূরে হেঁটে গেছি, দূরে রেলপথ, দূরে ওই যে ইয়া থাকে, মানে বাসের সাঁকো থাকে, ওই সাঁকো একা একা পার হয়েছি। এবং যেটা সবচেয়ে বড় ভয়াবহ ব্যাপার, যে সন্ধ্যার পরে বাড়ি ফিরছি, হুম। অনেকদিনই সন্ধ্যার পর বাড়ি ফিরছি, ঘুরতে ঘুরতে এত দূর চলে গেছি যে ফিরে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। তো তো আমার বাবা প্রথম প্রথম আপত্তি তুলতেন, বা পরবর্তীকালে দেখতেন যে আসলে এখানে কোনো কিছু করার নেই। আর একটা ব্যাপার হচ্ছে যে মানে খুব স্ট্রং সাপোর্ট পাইছি ফ্যামিলি, এই যে এই আচ্ছা আচ্ছা। জীবনটা, এই জীবনের খুবই সাপোর্ট। আসলে এটা খুবই মানে কি বলে, এটা খুবই আনন্দের বিষয়। এটা দরকার একটা নির্ভরযোগ্য জায়গা। তো যাই হোক, আমরা বা আপনার একটু বইয়ের ব্যাপারে শুনে আসি যে আমরা এখন আপনার প্রথম বই কবে বেরিয়েছিল এবং কয়টা বই এ পর্যন্ত বাজারে আছে? মানে এটা তো হচ্ছে যে বাজার শব্দটা খুব অদ্ভুত, মানে তারপরেও না যেহেতু মানে দিন লাইব্রেরিতে শেষে আছে, এটা শব্দের আমরা কারণে শব্দ। বাজারে থাকি। না না না, অবশ্যই হ্যাঁ বাজারে হ্যাঁ। থাকবো আমরা, কারণ সবচেয়ে বড় গল্পগুলো হয় বাজারে, বাজারের বাইরে তো হয় না। একটা যে কোনো জায়গার যে কোনো ঘটনা হচ্ছে যে আহ, মানে সবচেয়ে আলোড়ন তোলে, মূলত বাজারেই তোলে। তো আমার হচ্ছে প্রথম বই হচ্ছে 2014 সালে প্রকাশিত হয়। আর এখন পর্যন্ত হচ্ছে যে 5টা কবিতার বই। আর মাঝখানে হচ্ছে যে মানে টাকার প্রয়োজনে 2টা অনুবাদও করছি, অনুবাদ করলে কিছু টাকা পয়সা পাওয়া যায়। তো আচ্ছা 2টা আচ্ছা। অনুবাদও করলাম, আর একটা বাচ্চাদের একটা বই লিখলাম, যেটা লাস্ট বই মেলাতে খুব লাস্টে আসার কারণে হচ্ছে, খুব শেষের দিকে আসার কারণে হয়তো এটা নিয়ে কথা বলা হয় না। বাচ্চাদের একটা বই, যেটা বিদ্যানন্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আচ্ছা আচ্ছা। আপনার প্রথম বই আর কি কত সালে বেরিয়েছিল? 2014 সালে। 14 সালে। তো 14 যাই সালে। হোক, আমরা কবিতার বইয়ের কাছে যেহেতু কবিতার সাথে এখন আছি, কবির কাছে একটা আবদার থাকবে, সেটা হচ্ছে কবি কণ্ঠে একটা কবিতা শুনতে চাই, আপনার কবিতায়। না, এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, মানে লাইফে হচ্ছে যে মানে এই জিনিসটাই আমার খুব একটা করা হয় না। সেটা হচ্ছে আবৃত্তি করা, মানে আবৃত্তি আমি কিন্তু বলতে হচ্ছে যে আমি বলি, আবৃত্তি বলা হয়নি। আপনি আপনার কবিতা পড়বেন, এই যে স্মৃতিটা ধারণ করব, এটাই কিন্তু একটা আনন্দের ব্যাপার। যে কবি তার কবিতা পড়ছে। স্মৃতি ধারণও বলতে পারেন। যদি চান অবশ্যই পরে পড়তে পারবেন। আপনি বের করুন, আমরা তাহলে অন্য একটু পছন্দ অপছন্দে চলে যাই কবির। হ্যাঁ, আমরা আমরা আলোচনা কন্টিনিউ করি, শেষের দিকে হয়তো হুম বা হুম। 2 লাইন শেষের দিকে, হ্যাঁ। আমি আ বলবার আ চেষ্টা করব, দু আচ্ছা, লাইন আচ্ছা। বলার তাহলে চেষ্টা করবো। হ্যাঁ। এখন যেটা হচ্ছে কবির ৫ জন প্রিয় কবির নাম শুনতে চাই। অবশ্য অনেক কবি, তারপরও আরকি মেনশন করে যে ৫ জন কবিকে ভালো লাগে। সেটা এখন প্রবীণ, নবীন যে কেউ না হতে না, পারে। আমি একটা কথা বলি, যেমন হচ্ছে যে একজন সর্বভুক মানুষকে যদি আপনি তার প্রিয় খাবারের নাম জিজ্ঞেস করেন, আসলে তার জন্য খুবই মুশকিল বলা, যে আসলে সে আসলে কোন খাবারটাকে প্রিয় খাবার বলবে। তো আমি হচ্ছে যে কবিতার ব্যাপারে বলেন বা সাহিত্যের ব্যাপারে বলে আমি সর্বভুক,
যা পাই তাই আচ্ছা পড়ি আচ্ছা, এবং খুব মনোযোগ দিয়ে পড়ি, খুবই ভালোবেসে পড়ি। তো আলাদা ভালোবেসে পড়ি, করে আচ্ছা। হচ্ছে যে এই কারণ হচ্ছে যে আলাদা করে কাউকে নাম মেনশন করার মতো বা পাঁচজন যদি আমি আলাদা করে দিই, আমার পছন্দের হুম। পাঁচজন, আমার পছন্দের কিন্তু পাঁচজন না, আমার প্রচুর কবি আমার পছন্দের, আপনার অনেক পছন্দের অনেক অনেক, কবি এটা আমার আমি জানি, পছন্দের, একজন অনেক কবির কবি কখনো আমি, পাঁচজন কবি থাকে না। মানে এটা হচ্ছে শুধুমাত্র পাঁচজনে তালিকার ক্ষেত্রে বলার জন্য বলা। আর একটা না, যেটা আমি হচ্ছে ব্যাপার যে এটা এখন, বলবার জন্য বলার কোনো স্কোপটা পাচ্ছি না, কারণ সেটা আমার, আমি বলতে শুরু করলে এত এত জনের কবিতা ভালো লাগে যে আপনি কবি, আপনার কবিতা পড়তে আমার ভালো লাগে, মানে আমার, আমি যখন যাদের কবিতা পড়ি খুব মনোযোগ দিয়ে পড়ি এবং আমার আমার একটা জিনিস খুব বিস্ময়কর লাগে, সত্যি কথা, যেটা মনে করেন আপনি একটা কবিতা লিখলেন, বা হচ্ছে শোয়েব ভাই একটা কবিতা লিখলো, বা শামস ভাই একটা কবিতা লিখলো, বা আরাফাত রহমান, এখন যাদেরকে আমি স্ক্রিনে দেখছি তাদের নামই বলতেছি, আমি কিন্তু মানে রিমাইন্ড করে বলতেছি না, স্ক্রিনে যারা কন্টিনিউ, পার্সিয়ালিটি করছি না। মানে স্ক্রিনে যারা কন্টিনিউ হচ্ছে যে কমেন্টস করে হচ্ছে যে মানে আমার বিরুদ্ধে হচ্ছে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করতেছেন তাদের নাম বলতেছি। তো আমি যাদের কবিতাই পড়ি, আমি খুবই একটা জায়গাতে অবাক হয়েছে, দেখেন যারাই কবিতা লেখে তারা একটা আলাদা দৃষ্টিভঙ্গি নিয়ে লেখে, তারা আলাদা একটা চিন্তা নিয়ে লেখে সম্পূর্ণ, তারা যে জিনিসটা দেখছে সেই জিনিসটাই তারা রিপ্লাই করে তাদের কবিতাতে, রিপ্লে করে। তো রিপ্লে করে, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একজন কবির কবিতা, ওই যে মানে জীবন দাস তো বলছেন যে কবিতা অনেক রকম হয়, তো সেক্ষেত্রে হচ্ছে যে এক একজন এক এক রকম ভাবে লেখে। তো প্রত্যেকটা কবিতাই আলাদা একটা আমার কাছে মানে গল্পের মতো মনে হয়, আমার কাছে খুবই ভালো লাগে। মানে প্রত্যেকটা নতুন একটা কবিতা মানে নতুন একটা অনুভূতি, নতুন একটা গল্প, এরকম একটা হম, ব্যাপার বোধহয় আমরা ধরতে পারি। নতুন একটা আর গল্প, নতুন একটা দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, হ্যাঁ, সর্বমূলত একটা দর্শন, সবার একটা দর্শনের জায়গা থেকেই কাজগুলো করে। আর যে ব্যাপারটা সেটা হচ্ছে, যেহেতু কবিদের ভেতরেই আছে, বর্তমান সময়ে কাদের লেখা আপনাদেরকে বেশি দোলা দিচ্ছে বা মনে হচ্ছে যে এই লেখাগুলো আসলে আমাকে বেশি নাড়া দিচ্ছে ব্যক্তিগতভাবে আপনাকে? বর্তমান সময় আমি একটা কথা বলি, আমার জিনিসটা বর্তমান সময় নিয়ে আমার জিনিসটা খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে আমার মনে হয় না, আমি তো অনেক আগে জন্মাই নেই, 100 বছর আগে জন্মাই নেই বা 200 বছর আগে জন্মাই নেই। তো 100 বছর আগের গল্প যখন আমি শুনি তখন হচ্ছে নির্দিষ্ট কয়েকটা মানুষের গল্প শুনি, নির্দিষ্ট কয়েকজন কবির গল্প শুনি, মানে সংখ্যাটা আসলে কত ছিল সেটা আমি জানি না। কিন্তু এই সময়টাতে এত বেশি কবি, এত বেশি ভালো লেখা কবি, এত বেশি ভালো অনুভূতিশীল কবি, মানে সংখ্যাটা অনেক বেশি। আমার সবচেয়ে আনন্দের জায়গাটুকু এটা, আমার কাছে মনে হয় যে আমি আর শৈব্য যখন আড্ডা দিতাম আমরা সময় বলতাম যে কবিতা তো মিছিলের মতো, মানে একটা বিশাল একটা মিছিল চলে যাচ্ছে, মানে মানুষ, এবং এই মিছিলে এক একজন কবি হচ্ছে কবিতা আউড়ে যাচ্ছে, কবিতা বলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। ইভেন এক সময় আমরা এমনও বলার চেষ্টা করতাম, যে এখনো করি, সেটা হচ্ছে যে যিনি কবিতা বুঝেন উনিও কবি, মানে কবিতা তো মানে বুঝবারও একটা ব্যাপার আছে, কবিতা হ্যাঁ অনুভূতিটা হ্যাঁ, অবশ্যই। টের পাওয়ার একটা ব্যাপার আছে। তো উপলব্ধির এই একটা ব্যাপার থাকে। জায়গাগুলোতে উপলব্ধির ব্যাপার আছে। তো এত তীব্র একটা অনুভূতির মধ্য দিয়ে যিনি যান, আবার যিনি টের পান, আসলে কি তাদের মধ্যে খুব একটা ব্যবধান থাকে? থাকে না কিন্তু। বরং যিনি এমনিতে একটা কথা, যিনি লেখেন তিনি অবশ্যই বেটার, তিনি তো হ্যাঁ লিখে হ্যাঁ। ফেললেন। আর আরেকজন যিনি হচ্ছে গিয়ে অনুভূতিটা টের পাইলেন, বেটারা না হয় লিখতে পারলো না হয়তো বা লিখলো না, কিন্তু সেও তো এই অনুভূতিটা একটা অংশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি একটা ধারণা বিভিন্ন দিক থেকে পাচ্ছি। এবার আমরা একটু কবিতার বাইরে যাই। যদি আর কি জানতে চাও, শুধুমাত্র আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া। আমরা একটু, আমাদের হয় কি, আমরা কিন্তু বিশেষত আমাদের শেকড় কিন্তু বাউল। তো আমরা একটু আপনার কাছে বাউল তত্ত্ব নিয়ে কিংবা আপনার সাহিত্যে বাউল তত্ত্বটা কতটা প্রকাশ পেয়েছে এটা একটু জানতে চাই। প্রথমে একটু বাউল তত্ত্ব নিয়ে শুনবো, এবং এটা আপনার সাহিত্যে কতটা প্রতিফলিত হয়েছে এটা একটু জানতে চাই। বাউল তো আসলে দেখেন, তত্ত্বের যে কথাটা বলা হয়, হ্যাঁ, যখন একজন কবি কোনো কিছু, আমি সবসময় আগে একটা মানে আড্ডায় আমরা একটা কথা বলতাম, বা আমি বলতাম, আমরা বলতাম, আমরা বিশ্বাস করতাম, সেটা হচ্ছে যে কবিরা তো হচ্ছে যে মানে ধর্ম প্রচারকের মতো, যে মানে তার একটা দর্শন নিয়ে সে আসে এবং সেই দর্শনটা মানুষের বিশ্বাস করাইতে চায়, এবং সে যখন যাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে চায় যে মানুষও তাকে কাঠগড়ায় দেখুক, সে যখন তার যার বিচার চাচ্ছে তখন সে চায় যে মানুষও তার বিচার চাক, যারা পাঠক তারাও বিচার চাক। সে যখন যুদ্ধে যাওয়ার আহ্বান করতেছে তখন সে ভাবতেছে যে মানুষও যুদ্ধে নেমে পড়ুক। তো আসলে হচ্ছে যে আলাদা আলাদা যখন একজন কবি নতুন একটা ফিলোসফি নিয়ে আসেন বা এটা নতুন একটা ফিলোসফি স্টাবলিশ করার চেষ্টা করেন, তখন আসলে আলাদা কোনো তত্ত্বের প্রয়োজন হয় না। আর মানে আলাদা কোনো তত্ত্বের মানে তত্ত্বটা যে 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 বাউল তত্ত্ব বলেন বা এগুলা, দেখেন
আমরা তো দিন শেষে হচ্ছে যে মানে যতটুকু লিখি, যতটুকু যাই করি না কেন, আমরা তো পাঠক। তো হ্যাঁ হ্যাঁ আমরা পাঠক, আমরা মানে শুনতেও পছন্দ করি, পড়তেও পছন্দ করি। তো ওইটাতে আলাদা একটা পছন্দের একটা জায়গা তৈরি হয়। আচ্ছা আচ্ছা। তো ওই হ্যাঁ জায়গাটা তৈরি হয়, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে মনে করেন যে সাহিত্যের জায়গাটাতে আমি আপনার প্রশ্নটাকে বলি যে সাহিত্য হচ্ছে যে আসলে মানে জটিল আলোচনাটাতে আমি সবসময় স্কিপ করি। কেন স্কিপ করি সেটা হচ্ছে যে দেখেন, আমাদের এখন যে সময়টা আমরা পার করতেছি এই সময়টা খুব জরুরি একটা কারণে যে আপনার ডান হাতকে আপনাকে সুস্পষ্ট ভাবে বলতে হবে আপনার ডান হাত, আপনার বাম হাতকে বলতে হবে বাম হাত। আপনি অন্য কোনো ভাবে ঘুরায় পেঁচায় বলতে পারবেন না যে এটা আপনার মানে ডান হাতটাকে অনেক কিছু বললে তারপরে বলতে পারবেন না যে এটা ডান হাত, কারণ এখনকার সময়টা হচ্ছে যে সুস্পষ্ট ভাবে আপনাকে বলতে হবে যে এটা আমার ডান হাত, বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, মানে নির্দিষ্ট আমরা এখন করে যে সময়টা বলতে হবে। নির্দিষ্ট করে এবং বিশ্বাস করতে হবে, কারণ হুম। আপনি তো মানে ডান হাতকে বাম হাত বানিয়ে ফেলতে পারবেন না। না সেটা অবশ্যই, এটা দার্শনিক জায়গা থেকে বা যে দর্শনের জায়গা থেকে বা মনে হয় ঠিক আছে, কিন্তু কবিতার তো একটা বিভিন্ন ধরনের কবিতায় বা সাহিত্যে আমরা বিভিন্ন ধরনের এটা নিয়েও অনেক কাটাছেঁড়া হয়। সে কারণে আর কি আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া, যে কবিতার এই যে বিভিন্ন আধুনিক উত্তর আধুনিক রূপক বা বিভিন্ন ধরনের যে ছন্দ নিয়ে অনেক কাটাছেঁড়া হয়, এই বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে দেখেন এবং এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি আমি একটা কথা বলি আপনাকে, সেটা সেটা কবিতাকে আমি সবসময় বলছি যে কবিতা হচ্ছে অনুভূতির প্রকাশ, যে কোনো অনুভূতির প্রকাশ, যে কোনো ভাবে। তো একটা মানুষের একটা অনুভূতি জাগলো, মনে করেন যে আমি হঠাৎ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, হেঁটে যাওয়ার সময় হুট করে হচ্ছে যে আমি একটা মানে ফুটওভার ব্রিজ দেখলাম। তো আবার নিচে লেখা দেখলাম যে মানে মানে নিচ দিয়ে পারাপার নিষিদ্ধ, একটা সাইনবোর্ড দেখলাম। দেখে আমার কাছে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, ওকে ফেনান, এটা জিনিস দেখলাম। দেখার পর হচ্ছে যে আমি তখন এটাকে দেখার পরে আমি হঠাৎ করে মাথায় আসলো যে আমি একটা কবিতার লাইন মাথায় আসলো যে এখানে সুন্দরী পারাপার নিষিদ্ধ। আমি আমার মতো করে ভেবে নিলাম, আমার মতো করে দেখলাম। তো এই জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়, প্রত্যেকটা কবির ক্ষেত্রে হয়, যে আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি সেটাকে আলাদা আলাদা ভাবে চিন্তা ভাবনা করবে। এখন যারা সাহিত্য বিশ্লেষক, যারা গবেষক, তারা হচ্ছে যে এগুলাকে হচ্ছে যে কোনো না কোনো ভাবে তো আলাদা ভাবে একটু বিশ্লেষণ বিশ্লেষণ একটা করতে হবে, ফরম্যাট, একটু হ্যাঁ বিভিন্ন একটা ফরম্যাট তৈরি করতে হবে। ফরম্যাটে ফেলতে হবে হয়তো, বা এটাকে যদি একটু উত্তর আধুনিক বলা যায়, বা এটাকে যদি একটু বাতিল করে দেওয়া যায়, বা এটাকে যদি গ্রহণ করা যায়, হ্যাঁ মানে কোনো না কোনো একটা কিছু তো বলতে হবে তাদের তো, মানে বলবার জায়গা তো তো আছে। তো তারা হচ্ছে কি তারা বলে ফেলে, গ্রহণ করে, কাউকে আবার বাতিল করে ফেলে। তো এই একটা প্রক্রিয়া। আপনি আসলে শুনতে পাচ্ছেন আমার গ্রহণ কথা? কর, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমি মাইক মিউট করে রেখেছিলাম। সেটা হচ্ছে গ্রহণ করা আর বর্জন করা, এটা হচ্ছে সময় কথা বলে। আজকে যিনি লিখছেন তিনি লিখছেন, এটা না না, হচ্ছে আমি কিন্তু আমি শুধুমাত্র ধরে। হচ্ছে যে গ্রহণ করা বর্জন করা বলি না, এই যে গ্রহণ করা এবং আচ্ছা বর্জন আচ্ছা। করার যে প্রক্রিয়াটা, হুম হুম যেমন হুম। একটা ব্যাপার হচ্ছে যে যে কবিতাকে আলাদা করে নাম দেওয়া, যে এটা ছন্দের কবিতা, এটা ছন্দহীন কবিতা, এটা উত্তরাধুনিক কবিতা, বা এটা মাত্রা বৃত্ত, এটা আধুনিক অক্ষর কবিতা। বৃত্ত, হ্যাঁ 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 হ্যাঁ, মানে হ্যাঁ এটা বিভিন্ন ধরনের নাম দেওয়া, হ্যাঁ। ইভেন হচ্ছে যে মানে ইদানিং কালে আমি দেখতেছি যে কবিতায় যদি মানে যৌনতার শব্দগুলা থাকে, এটাকে আবার কিছু কিছু মানুষ আলাদা করে মানে মানে চটি যেটাকে কবিতাও নুড বানাতে আর্টে চায়। ফেলতে পারি আমরা, নুড আর্টে ফেলতে পারি, মানে যে না, শব্দগুলোর কথা বলছেন অশ্লীল বা। স্পষ্টত আর্ট ইজ আর্ট, আর্টের বাইরে কোনো শব্দ নেই। এটার সাথে আপনি নুট যোগ আচ্ছা করেন, আচ্ছা, এটার সাথে যাই কিছু যোগ করেন না যেটাই যোগ কেন, করেন, আর্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আর্ট হচ্ছে আর্ট, কবিতা হচ্ছে কবিতা, সুস্পষ্ট কবিতা। এটাকে যদি আপনি চটি কবিতা বলেন, এখন আপনি যা খুশি তা বলেন, তাতে কবিতার কি আসলো গেল? কবিতার কবিতার জায়গায় কিছু থাকবে। আসে যায় না, কবিতা কবিতার জায়গায় থাকবে, এটা অবশ্যই মানব। কবিতার কোনো আলাদা কোনো চরিত্রহানি ঘটে না কখনো কবিতার, যদি কবির চরিত্রহানি না হয় আর কি। আচ্ছা কবিতার আচ্ছা। কখনো তো চরিত্রহানি হয় না। এই সাথেই যেহেতু আছে, বা আপনিও কথা বললেন যে অশ্লীল অনেকে বলে, বা এই যে এই হাংরি জেনারেশনের কবিতা বা সেই কবিতার প্যাটার্ন বা সেই ধরন বা সেই রকম যদি দিয়ে কবিতার বিপ্লব কি আমাদের দেশে, আমাদের বদ্বীপে সম্ভব কিনা কোনো ধরনের আ- বিপ্লব? আচ্ছা আচ্ছা, আমি মানে আপনাকে একটা আপনি কি কথা মনে বলি করেন? যে না, সেটা বলি, বলছে যে যখন কবি হেলাল হাফিজ লিখলেন এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়, এটা নিয়ে হচ্ছে যে 90-এর গণ আন্দোলনে কবিতাটা খুব স্ট্রং একটা ভূমিকা পালন করলো, হ্যাঁ। তো হুম। এটা কি হাঙ্গরির কবিতা ছিল, বা এটা বিগ জেনারেশনের কবিতা ছিল?
ছিল না, কিন্তু এটা হেলাল হাফিজের ওই সময়কার দাবির একটা কবিতা ছিল, তাও আবার তার কিছুদিন আগে লেখা একটা কবিতা, ওই সময়ের সাথে এটার একটা সম্পর্ক তৈরি করছে, একটা সংযোজন হয়েছে ওই সম্পর্কের সাথে, এবং হুম হুম ওই আন্দোলনের সাথে সম্পৃক্ততা তৈরি করছে। একটা জায়গাতে একটা সাহিত্যের সবচেয়ে বড় একটা পাওয়ারটা হচ্ছে, সাহিত্য তো হচ্ছে চিরকালীন। সাহিত্যকে আপনি হ্যাঁ যখন তখন যে কোনো জায়গাতে ঢুকাই ফেলতে পারবেন, যে কোনো জায়গার সাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন। দেখেন, আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা শত সহস্র বছর ধরে বলতেছে, আরো আগামী শত সহস্র বছর ধরে বলবে। কবিতা তো সেম কথাটা তো রিপিট করতেছি, আমরা বারবার করি না? যখনই প্রেমের কবিতা লিখি একই কথাই তো বলতে চাই, যে আমি তোমাকে ভালোবাসি বলতে চাই না? যখন হুম হুম প্রেমের হুম। কবিতা লিখতেছি, সুচিদ্র প্রেম নিবেদন করতেছি কাউকে, তো এটা তো কখনো হচ্ছে যে মানে সময়ে আলাদা হয় না। আর হাংরি জেনারেশন, বিট জেনারেশন, হ্যাঁ, এইসব জেনারেশন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা আর স্বাভাবিক ব্যাপার, যেহেতু আমরা পড়াশোনা করি বা একটু পড়ি বা পড়তে ভালোবাসি। কিন্তু এগুলা দিয়ে যদি কবিতার মানদণ্ড তৈরি করা হয়, তাহলে কি আমরা ওই সময় ফিরে যাইতে হবে আমাদেরকে? ওই হাংরি জেনারেশন সময় দিয়ে ওই ওই সময়ের যে অস্তিত্ব সংকট বা ওই সময় যে সংকট গুলা ছিল, ওই সংকট গুলার একদম ওই স্টেজটাকে আবার নতুন করে এসে আজকের দিনে এসে রিবিল্ড করতে হবে। কিন্তু রিবিল্ড যেটা করতে ক্ষতি হবে। হয়, আজকের যে স্টেজটা তৈরি হয়ে আছে, আজকে যে স্টেজটা আমরা ফেস করতেছি, আজকে আমরা যেই ধরনের আজকের যে সংকটের মধ্যে পরিস্থিতিটা দিয়ে আছে, হ্যাঁ। হুম। সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা সুকৌশলে ওই সমস্ত স্টেজের কথা উচ্চারণ করে করে সুকৌশলে আজকের স্টেজটাকে আমরা মিস করে যাচ্ছি। কিন্তু আমাদের সবচেয়ে বেশি জরুরি আজকের পরিস্থিতি নিয়ে কথা বলা, আজকে কি ঘটতেছে এটা নিয়ে কথা বলা, আজকে যে সংকট তৈরি হচ্ছে সেটা নিয়ে কথা বলা। সেটা নিয়ে কথা বলা। তো যাই হোক, আমরা আলাপচারিতায় আবারও চলে যাব, আড্ডায় চলে যাব। আমার মনে হয় আড্ডা জমে গেছে, অনেকেই যুক্ত হয়েছেন। এবং রাকিব ভাই বা যেটা আমাকে বলছিলেন, আমি তো লাইভ টাইপ করি না, আমারও আগেও বলছেন, আবারও বলতেছেন যে ১ ঘন্টা এত সময় কেমনে পার করবো। এই দেখেন, আমরা কিন্তু ৩২ মিনিট পার করে ফেলেছি। তো যখন আড্ডাবাজি হয় তখন অনেক এরকম হয়েই যায়, কখন যে সময় চলে যায়। না না না, ঠিক আড্ডাটা আছে। মানে আড্ডা তো এমন হয় যে আমি তো ম্যারিড পার্সন, আড্ডা এমন হয় যে আমার বউকে বলি যে আড্ডাইতে যাওয়ার সময় হচ্ছে নীলাকে বলি যে আমি হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, রাত্রে 8টার মধ্যে চলে আসবো, 9টার মধ্যে চলে আসবো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে আমি যাচ্ছি। তো আড্ডায় যাওয়ার পর হচ্ছে হ্যাঁ। যে 10টা 11টা বাজতে থাকে, আর এদিক থেকে ফোন চলতে থাকে যে আমি মানে আচ্ছা। কখন আসবো কখন আসবো। তো আমার কাছে মনে হয় যে 10টা 12টা বাজলেও চলে আসলে মনে হয় যে এই আড্ডাটা ভোর পর্যন্ত কন্টিনিউ হতে পারতো, বা কালকের সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউ হতে পারতো। কন্টিনিউ হতে পারতো। যাই হোক, আমরা আড্ডা তো কবির কোনো কাছে শেষ আবারও নেই। ফিরবো। হ্যাঁ, হ্যাঁ, আড্ডায় ফিরবো। তার আগে আমরা একটু মন্তব্যগুলো চোখ বুলিয়ে আসি। বা সকলেই মন্তব্য করছেন, সকলের মন্তব্য স্ক্রিনে রাখবার চেষ্টা করছি, পড়বারও চেষ্টা করব। আর যদি পড়তে ভুলে যাই বা মিস্টেক হয়ে যায়, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা না না, যারা দেখছেন, আবারও এবং প্রাণ এবং ঢালা প্লিজ, শুভেচ্ছা। এবং প্লিজ সেই ক্ষমাটা আমাকে করতে হবে। না, আমাদের দুজনকেই করবে। আমরা তো একই মানে একই ছায়াতলে আছি। আমরা ১ম এ দেখছি ইবনে শামস লিখেছে, রাকিব ভাই কেমন আছেন? উত্তর দিয়েছেন। আরেফিন মাসুম লিখেছে কেমন আছেন? উত্তর দিয়েছেন। অমোঘ রায় চলুক, ধন্যবাদ। আরাফাত রহমান লিখেছে রাকিব ভাই কেমন আছেন? ভালো আছেন তিনি। রাফা ইসলাম আলমগীর লিখেছে শুভ সময়। কেমন আছেন কেমন রাকিব ভাই? ভালো আছেন। আরাফাত রহমান লিখেছে শোয়েব মাহমুদ কবি বাড়ি আছেন? জি, তিনি বাড়িও আছেন, চলেও এসেছেন। তার জন্য ভালোবাসা রইলো। আপনাকেও ভালোবাসা। আসিফ লিখেছেন রাকিব ভাই আপনার এই আড্ডাটাই মিস করতেছিলাম। ইনফেক্টেড হয়ে ভালোই লাগছে আপনাকে দেখে। ধন্যবাদ আপনাকে। দেখতে আমারও খুব ভালো থাকবেন লাগছে। আশা করছি। এটা আমাদেরও পরম পাওয়া। রাকিব ভাইকে পেলাম আমরা আমাদের লাইভে আড্ডায়। অনেকে যারা অনেকদিন দীর্ঘদিন দেখা হয় নাই, এই সুবাদে মুখোমুখি দেখা হচ্ছে। মানে হয়তো কিন্তু কিন্তু ভার্চুয়াল, তারপরে তো হচ্ছে। কিন্তু হচ্ছে যে দেখা হচ্ছে কিন্তু চা খাওয়া হচ্ছে না। আমি সবচেয়ে বেশি পছন্দ করি যাক। চা খেতে একসাথে। আচ্ছা, আচ্ছা। ইবনে শামস লিখেছেন রাকিব ভাই আমি ভালো। ধন্যবাদ। শোয়েব মাহমুদ লিখেছে হ্যাঁ রে ভাই, গুরুরে দেখেন সাইজা গুইজা বইছে। এ প্রশ্ন আমরা করেছি। আর শাহরিয়ার পায়েল লিখেছে গ্রেট রাকিব ভাই, শুভকামনা, ধন্যবাদ। আরাফাত রহমান লিখেছে পুরাই কচি কচি একটা লুক নিয়া আইসা পড়ছে ক্যামেরার সামনে, মেকআপ করে আসছে মনে হয়। জানি না, এই গোপন রহস্য রাকিব ভাই জানে, এটা আমরা পরে শুনবো। তারপরে আমরা দেখছি আহ স্বর্ণালী রয় লিখেছে দাদা প্রথম আপনার গলা শুনছি। ভালোবাসা, এটা আমাদের জন্য সৌভাগ্য যে আপনাদেরকে শোনাতে পারছি কবি রাকিবুল হায়দারের কণ্ঠ। শোয়েব মাহমুদ লিখেছে ক্লাস 9-এর প্রেমের কথা বলেছেন তিনি। আরাফাত রহমান লিখেছেন ইয়া
ভাবি মাত্র জয়েন করেছেন, ধন্যবাদ। এটাও আমরা পড়েছি। ইবনে শামস লিখেছে শোয়েব ভাই ক্লাস 2 থেকে শুরু, মানে তো পরবর্তী প্রত্যেকটা ক্লাসে এমন অমর প্রেম কাহিনী আছে নিশ্চয়ই, আমি তো পাগল হইয়া যাইতাছি। যাই হোক, আমরা অজানা অনেক তথ্য জানবো। আল ফাহাদুল ইসলাম লিখেছে আমি এসে পড়েছি রাকিব ভাই, ধন্যবাদ। শোয়েব মাহমুদ লিখেছে ভাবি ওয়েলকাম, ধন্যবাদ। শামিমা হায়দার লিখেছে সারা রাত কেটে যাবে প্রেমের ফিরিস্তি দিতে দিতে, শুধু এটা আমি সীমা নই, হায়দার আমার বউ, শব্দ আছে আমার বউ, আপনাদের সাথে। এটা আচ্ছা আমার বউ, আচ্ছা, ঠিক আছে। ভাবি, মানে হচ্ছে ওনাকে আমি হ্যাঁ নীলা, আমার নামে। আমরা আমরা আসলে নীলা 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 নামে, হ্যাঁ হ্যাঁ না না, নীলা এটা হচ্ছে নীলা কি নামে আমি আমরা তাকে বেশি হচ্ছে যে পরিচিত। আমি ভাবি তাকে ভালোবাসা প্রায় হচ্ছে রইলো। আমি তাকে প্রায় আমার নতুন নতুন প্রেমের গল্প হুম শুনে হুম ফেলি, তো যেগুলা হচ্ছে গিয়ে আমি নিজেও ভুলে গেছি, এগুলা রিপিট করলে সে আবার নতুন করে হুম শুনতে হুম। হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তবে এই যে নীলা নামটা আপনি কবিতায় মানে ব্যবহার করেন বা আমরাও দেখেছি অনেক, এই নামটার সম্বন্ধে জানবো তার আগে আরো একটু মন্তব্য দেখে আসি, অনেক মন্তব্য জমে গেছে তো। আহ, ফারুক সাদিম লিখেছেন খালেদ বিন ফারুক সাদিম ভালোবাসার ইমোজি দিয়েছে। সালিম ভাই, আরাফাত রহমান লিখেছে শব্দের জন্য ভালোবাসা, ভালোবাসার ইমোজি দিয়েছে। শোয়েব মাহমুদ লিখেছে শামস ভাই আজকে সব ফাঁস হইব, কবি রাকিবুল হায়দার অন্য প্রেমের কাহিনী কিংবদন্তি প্রেমিক, ধন্যবাদ। ইবনে শামস লিখেছে ওয়াও ওয়েলকাম শব্দ, লাভ ইউ লট, ধন্যবাদ। আরাফাত রহমান লিখেছে ভাবি কিন্তু কমেন্ট করেই দিছে ফিরিস্তি সারা রাত পার হয়ে যাবে। আচ্ছা দেখি আমরা কতদূর পার করতে পারি। আরাফাত আরেকজন তিনি লিখেছেন শুনছি, ধন্যবাদ। শোয়েব মাহমুদ লিখেছে ইবনে শামস ভাই ধরেন। তারপরে আরাফাত রহমান লিখেছে হেডফোনে শুনতেছেন নাকি অন্য কিছুতে, আহ, কাউকে হয়তো এরা প্রশ্ন উত্তর ছোড়াছুড়ি করছে, এটা আমি আমার বোধগম্য হয়নি। ইবনে শামস লিখেছে হাঁড়ি কিন্তু আজ ভাঙবে। শোয়েব মাহমুদ লিখেছে রাকিব ভাই পারমিতা সিরিজ থেকে কবিতা পড়েন প্লিজ। অবশ্যই আপনার অনুরোধ চলে এসেছে, ওটা থেকে আমরা শুনবো, দেখি এখন কবি কি করেন। ইবনে শামস আমি রিকোয়েস্ট করব আমার কোনো সমুদ্র জন্মে দেখা হবে থেকে শুনতে। আরো একটা অনুরোধ চলে এসেছে। তারপরে স্বর্ণালী রয় লিখেছে দাদা একটা কবিতা শোনার অপেক্ষায় আছি, অবশ্যই শুনবেন, সাথেই থাকুন। আরাফাত রহমান লিখেছেন প্রেমের ব্যাপারটা আগে শেষ হোক, কবির রিসেন্ট সময়ের প্রেম নিয়ে কিছু বলেন। আরো একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নগুলো মাথায় নিয়েন কবি, উত্তর আপনি দেবেন, আমি প্রশ্ন রেখে যাচ্ছি। রাফা ইসলাম আলমগীর লিখেছে শব্দ বাবজানের ভালোবাসা, ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ। ফাহাদুল ইসলাম লিখেছে যেমন ইনি উনি তিনি। আরাফাত রহমান লিখেছে শোয়েব ভাই দেখুন ঘুষ দিতে চাইতেছে আমাকে। শোয়েব ভাই লিখেছে তুই কার ভাই, প্রতীক রানা যুক্ত আছেন। লিখেছেন ভালোবাসা রাকিব ভাইকে, ধন্যবাদ। ফাহাদুল লিখেছে নাড়ার ব্যাপারে নাড়াচাড়া করুন। আচ্ছা, প্রচন্ড অনেক অনেক মন্তব্য আছে, আমরা দেখছি আরো একটু নামগুলো বলে যাই। ফাহাদুল আছেন আমাদের সাথে, নাইম আহমেদ আছেন। শোয়েব মাহমুদ ভাই আরো লিখেছে সৌরভ ভাই পাঁচজন কবি পছন্দের প্রশ্নটা ক্লিশে হয়ে যায়, কারণ এ সময় অদ্ভুত সময় প্রচুর কবিতা লেখা হচ্ছে, আলাদা করাটা কেমন দলবাজি হয়ে যায়। শোয়েব ভাই এটা মোটেও দলবাজি না, এটা হচ্ছে ভালো লাগা। এটা ওই যে কিছু কুইক প্রশ্ন থাকে না, পাঁচটা পছন্দের খাবারের নাম বলেন, পাঁচটা রঙের নাম বলেন, পাঁচজন কবির নাম বলেন, এই যে একটা ব্যাপার, এটাকেই জাস্ট মেনশন করা হয়েছে, দীর্ঘ করিনি। যাই হোক, আমাদের আন্ডারস্ট্যান্ডিং ঠিক হয়ে যাবে, আবার হয়তো বোঝাপড়ায় কিছু ভুল আছে। আমরা আবার প্রশ্ন উত্তরে ফিরে যাই, ছিলাম নীলা, এই নীলা নিয়ে একটু গল্প শুনতে চাই প্রথমে, তারপরে আপনার কবিতা শুনবো। নীলা নিয়ে মানে হচ্ছে নীলা হচ্ছে যে কবিতার চরিত্র হলো কেন, হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে যে কখন নীলা হচ্ছে কিভাবে যে বা কেউ আছে কিনা। সব সবাই তো আছে, এক্সিস্ট করে পৃথিবীতে, তাই না? সবাই তো আলাদা মানে নীলা ক্যারেক্টারটা হচ্ছে যে দেখেন, ক্যারেক্টারটা হচ্ছে যে এখন তো আমার বউ তো নীলা, হ্যাঁ, তো আপাতত হচ্ছে যে অন্য কাউকে নীলা টিলা বানায় টানা সংসার নিয়ে টানাটানি না করি তো মানে না করি। তো আচ্ছা আপাতত আচ্ছা, হচ্ছে যে এটাই বিশ্বাস করি যে হ্যাঁ আমার এটা বউই এটাই বিশ্বাস হচ্ছে যে করি, হ্যাঁ। নীলা মানে এটা ব্যাপার। নীলা, হ্যাঁ আমরা এ পর্যন্তই থাকি, ভাবির পর্যন্ত, ভাবি দেখছে এবং ভাবিকে অনেক ভালোবাসা। আমি কিন্তু রাকিব ভাই উদাত্ত আহ্বান জানিয়েছিলাম, ভাবি পাশে থাকলে আরো ভালো লাগতো, আড্ডা আরো জমে যেত। তো যাই হোক, যে কোনো কারণে হয়তো তিনি নেই। আরো একটা প্রশ্ন ছিল, আপনার বর্তমান দিনের প্রেমের গল্প শুনতে যাচ্ছে, বর্তমানে কি অবস্থা প্রেমের হালচাল। প্রেমটা হচ্ছে বর্তমান প্রেম তো লুকাই লুকাই করতে হয়, মানে হচ্ছে যে এটা তো হচ্ছে যে বললে তো হচ্ছে যে বাসায় টেকা খুব মুশকিল, মানে বাসায় তো আর আচ্ছা টেকা আচ্ছা যাবে না। তো হচ্ছে যে আচ্ছা, বর্তমান প্রেম হচ্ছে খুবই লুকানো অবস্থায়। তারপরে হচ্ছে যে বলবো যে কোনো বর্তমান কোনো প্রেম নাই, মানে এটা হচ্ছে নিজের সেফটির জন্য বললাম, থাকলেও থাকতে পারে সেটাও জানি না। কিন্তু আপাতত হচ্ছে যে মানে এটা খুবই কনফিউজিং এটা জায়গায় রাখি, আমাকেও রাখি আপনাদেরও রাখি, যে আসলে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কিছু থাকতেও পারে আবার নাও থাকতে পারে।
কবির দ্বন্দ্বে কিছু প্রেমের ব্যাপারে দ্বন্দ্ব তো থাকবেই। এটা তো গেল। আমরা এখন কবির কণ্ঠে কবিতা শুনতে চাই এবং বেশ কয়েকজন অনুরোধও জানিয়েছে আপনার কণ্ঠে একটু কবিতা শোনার। আর আমার শোয়েব ভাই একটা বইয়ের কবিতার কথা বলেছিলেন। রাকিব ভাই হুট করে চলে গেলেন, জানি না কেন। রাকিব ভাই আমাকে শুনতে পাচ্ছেন? সম্ভবত বিদ্যুৎ বিভ্রাটে ফেঁসে গেছে। আমি এই ফাঁকে তাহলে আরো কিছু মন্তব্য দেখে আসি। আপনারা সাথেই থাকুন, রাকিব ভাই আবার জয়েন করবে আমাদের সাথে। আচ্ছা, দেখছি শাহরিয়ার পায়েল লিখেছে, এই সাউন্ড মিক্সিং হয়ে আসছে, ক্লিয়ার করতে হলে সামনের ভিডিও সাউন্ডটা স্লো করা প্রয়োজন মনে হচ্ছে। যাই হোক, আমরা দেখছি কতদূর পারি। রাফা ইসলাম লিখেছেন, সৌরভ ভাই, কবি বা কবির সংখ্যাটা প্রকাশ করা যাবে না, যেমনি কবিতার ভাবটাও শেষ না, এটা করা হচ্ছে যায় যে না শব্দ। মাঝখানে একটু হ্যাঁ, মিস ঠিক হয়ে আছে। গেছিল যে হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, বিদ্যুৎ হ্যাঁ। চলে গেছিল, আবার হচ্ছে আর চলে আসছে, কারেন্ট চলে আসছে। আচ্ছা, আচ্ছা। তাহলে তো আমরা ব্যাপার না, আমরা তাহলে চলে যাচ্ছি আপনার কবি কণ্ঠে কবিতা পাঠে। আমার কবিতা তো আমার মুখস্থ থাকে না, মানে হচ্ছে যে এটা খুবই খুবই না, মানে জটিল বই একটা ব্যাপার। বই দেখেই বই দেখে একটু পড়ি একটা কবিতা, অনুরোধ থাকলো। এটা এটা কি বলে, এটা আচ্ছা, একটা হ্যাঁ, না অবিস্মরণীয় আমি আমি ঘটনা বা পড়বো স্মৃতি হয়ে পড়বো। থাকবে। আমাকে একটু সময় দিতে হবে, কারণ আমার পিসিটা অন হচ্ছে, যেহেতু কারেন্ট চলে গেছিল একবার, আবার হ্যাঁ, আসছে হ্যাঁ, তো। হ্যাঁ, না, আচ্ছা, পিসিটা অন হচ্ছে, ওকে, পিসি ওকে। অন হলে দেন আমি এখান থেকে বের করে একটা কবিতা অবশ্যই পড়বো, কারণ সেটা আবার বই আনতে হইলে আমাকে আরেক রুমে যেতে হবে আমার বুক সেলফের কাছে, এই জন্য হচ্ছে না, যে ঠিক আছে, ঠিক আছে। এখন এখন যে প্রশ্নটা, মানে কবি কিভাবে দেখে, এটা সামগ্রিক, এটা বৈশ্বিকও হতে পারে, আবার দেশীয় হতে পারে। আপনি যেভাবে ধর্ম এবং রাজনীতি এই দুইটা ব্যাপারকে কিভাবে দেখেন এবং সাহিত্যের প্রভাব কতটুকু আছে বা সাহিত্যে কতটা রাখা উচিত? ধর্ম এবং রাজনীতি, মানুষ মানুষ মানে মানুষ যে যে ব্যাপারগুলো ধারণ করে, সেটা প্রেম ধারণ করে, ধর্ম ধারণ করে, মানুষ রাজনীতি ধারণ করে, ঘৃণা ধারণ করে। মানুষ হচ্ছে যে যে কোনো কিছু যাই মানুষ ধারণ করেন না কেন, সেটা কিন্তু কবিতার বাইরে না, সেটা কবিতার খুবই একটা স্ট্রং একটা পার্ট, খুবই স্ট্রং একটা অংশ। তো এই জায়গাটাতে যেহেতু হচ্ছে যে মানে আমি বলবো যে ধর্ম এবং রাজনীতি কিন্তু কবিতার মধ্যে থাকবে, মানে কবিতার বাইরে না কখনো। কিন্তু আমাদের দেশে যে ঝামেলাটা হয় হচ্ছে, আমাদের দেশে মানুষের সহনশীলতা একটু কম। তো তো যেহেতু সহনশীলতা কম মানুষের মধ্যে, সেহেতু হচ্ছে যে আমাদের লেখকরা হচ্ছে যে খুব খুব বেশি সাবধানী হয়ে যায়, খুব বেশি সাবধানী হয়। কারণ হচ্ছে যে মানে যখনই সে ধর্মের বিরুদ্ধে লিখলো, আবার মাঝখানে তো কোপাকুপি চললো, যে ধর্মের হ্যাঁ, হ্যাঁ, বিরুদ্ধে কোপাকুপি কিছু চললো। বললে হচ্ছে না, এর তাড়াতাড়ি অনেক কোপাকুপি, হ্যাঁ, ইতিহাসও আছে। উগ্রবাদী অনেকে, আচরণ অনেক চললো। গুণীজন মারাও গেছেন, খুন হয়েছেন আততায়ীদের হাতে। হ্যাঁ, হ্যাঁ, খুন হয়েছেন। এসব এবং কারণে। এবং যেটা হচ্ছে যে যে রাজনীতির বিরুদ্ধে কথা বললেও কিন্তু একই অবস্থা হয়। যেমন ধর্মীয় উগ্রবাদিতায় আমরা থাকি, আমরা রাজনৈতিক উগ্রবাদিতাতেও থাকি। আমাদের প্র্যাকটিসটা হচ্ছে এটা। কিন্তু সবচেয়ে বড় বড় কথা, তাই বলে কি আমরা থামবো, আমরা চুপ করে থাকবো? তা কিন্তু না, আমরা কেন চুপ করে থাকবো? আসুক ক্ষোভ। কলম কলম চলবেই, কলম চলবেই। মানে আপনারা হচ্ছে যে কয়জনের মাথা ফেলবেন, কয়জনকে আচ্ছা, থামাবেন? আচ্ছা। তবে একটা আর জিনিস এই, হচ্ছে যে একটা ব্যাড প্র্যাকটিসটা আমি বলি, তারপর আরেকটা দিক থেকে বলি। সেটা হচ্ছে আসলে হুম, একতরফা একদিক থেকে বলা তো উচিত না। আমাদের হুম, হুম, কিছু মানুষ হচ্ছে যে উদ্দেশ্যপ্রণীত ভাবে, উস্কানিমূলক ভাবে হচ্ছে যে কোনো ধর্মকে বা কোনো রাজনৈতিক ব্যাপারকে উস্কানিমূলক ভাবে যুক্তিহীন ভাবে আক্রমণ করেন, স্পষ্টবাদিতা থাকে না। যে আক্রমণ করেন, আক্রমণ আচ্ছা, করে টোরে একটা ব্যাপার ট্যাপার দেখাইলে ওকে ফাইন, আমি তো খুব ধর্মের বিরুদ্ধে বললাম, আমি খুব বেশি হচ্ছে যে রাজনীতির বিরুদ্ধে বললাম, হ্যাঁ। মানে আসলে হচ্ছে যে আহ, তার ওটার প্রতি যে ফিল, তার যে ফিলোসফিক্যাল জায়গা কিছুই নেই। মানে একটু বললাম আর আচ্ছা। কি, একটু একটু উস্কানি দিলাম আর কি। আর মোল্লাদেরকে তো একটু উস্কানি দিলেই হয়, মাসাল্লাহ, এরা হচ্ছে যে সবাই মিলে হচ্ছে যে মানে জামাতে সবাই দাঁড়ায় যাচ্ছে। আর আমাদের পুরো মোল্লারা জামাতে ওয়েট দাঁড়ায় করে যাবে। যে যে কখন হচ্ছে তাদেরকে একটু উস্কানি দেয়। এবং সত্যি কথা হচ্ছে যে দীর্ঘদিন যদি কেউ উস্কানি না দেয়, তখন হচ্ছে যে মানে মোল্লারা তো হচ্ছে যে খুব মিস করে উস্কানিটা। তখন তারা এমন সব টপিক্সে কথা বলতে শুরু করে যে তখন এটা ডিপেন্ড করতে গিয়ে হচ্ছে যে আমাদের সাহিত্য সাহিত্যিকরা বা আমাদের শিল্প মাধ্যমের লোকরা তখন ওটা নিয়ে কথা বলতে চেষ্টা করে। আপনি খেয়াল করে দেখবেন যে মোল্লারা কিন্তু, মোল্লা বলতেছি কিন্তু আমি খুব তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছি না, মোল্লাটা শব্দ, মানে যারা হচ্ছে যে প্র্যাকটিস হ্যাঁ, হ্যাঁ, করে একটা শব্দ। অথবা ইয়ে করে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শব্দ, কিন্তু কিন্তু ওই জায়গায় তারা তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যায় যখনই তারা দেখে যে দীর্ঘদিন কোনো শিল্পের মানুষ তাদেরকে কিছু বলতেছে না, কেউ কিছু বলতেছে না, তখন তারা হঠাৎ করে একটা বিশাল একটা বয়ান দিয়ে দেয়। এখন তো ফেসবুক মাধ্যম আছে বা বিভিন্ন মাধ্যমে তারা খুবই কুরুচিপূর্ণ একটা মন্তব্য করে, বক্তব্য করে, যেটা হচ্ছে যে
যে কোনো বোধ শক্তি সম্পূর্ণ মানুষের সহ্য করা যায় না, সহ্য করা বাইরে। তখন ওই বোধ বাইরে। শক্তি সম্পূর্ণ মানুষরা কিন্তু কবি সাহিত্যিকরাই সবচেয়ে বেশি। হ্যাঁ, তো যারা ওরা তখন সুচারু এটার বোধের বিরুদ্ধে, অধিকারী। হ্যাঁ, তখন আলটিমেটলি এরা এটার বিরুদ্ধে কথা বলবে এবং ওরা বলবে যে হ্যাঁ বলবে। এই তো বললো, এই তো বলে ফেলছে, এই তো বলে ফেলছে। কিন্তু ওরা যে উস্কানিটা দিল, হ্যাঁ, ওরা ওটা স্কিপ করে হচ্ছে যে বলবে যে এই এখন এটা কবি লিখলো, এই যে এটা লিখে উস্কানিটা দিয়ে দিল, দোষ কবির, দাও এবার হচ্ছে যে কবির মাথা ফালায় দাও, বা 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 অমুক লেখকের কবি, মাথা ফালায় দাও। তো মাথা ফালায় দাও। তো হ্যাঁ, তো উস্কানিটা আসলে সব দিক থেকে সব মানুষই দেয়, কেউ সব আসলে হচ্ছে মানুষই যে দেয়। বাইরে না, এটা একটা চক্র। এখন এইখানে ছোট্ট একটা মানে প্রশ্ন বা জানতে চাওয়াই বলতে পারেন, সেটা হচ্ছে প্রশ্নও বলতে পারেন, সেটা হচ্ছে এই যে মানুষের মানে উগ্রবাদী যে একটা মন মানসিকতা বা চিন্তা ভাবনা তৈরি হয়েছে, এটা উত্তরণের জন্য কি আপনার কোনো পরামর্শ থাকবে কিনা, বা আপনি কিভাবে দেখেন যে এটা এই মনন গঠনে যে এই উগ্রবাদী চিন্তা ভাবনা থেকে একটা সুচারু বোধ সম্পন্ন মনন গঠনের দিকে তারা ধাবিত হবে দেখেন, এরকম? এই যে আপনি আপনি অনেক কঠিন ভাবে বললেন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত কঠিন ভাবে না বলে হচ্ছে যে একটা ভালো জিনিস তো সবাই জানে যে ভালো, একটা খারাপ জিনিস তো আচ্ছা, সবাই আচ্ছা। বুঝতে পারে খারাপ, মানে এটা তো স্পষ্ট। তো মানে কোন জিনিসটা বিষাক্ত সেটা জিভে নিলেই বোঝা যায়, কোন জিনিসটা টক সেটা জিভে নিলেই বোঝা যাচ্ছে, কোন জিনিসটা মিষ্টি জিভে নিলেই বোঝা যাচ্ছে। এখন যদি আমি একটা মিষ্টি জিনিস যদি জিভের মধ্যে নিয়ে যদি আমি বলি যে এটা টক, তাহলে তো এটা মানে টোটালি আমি হিপোক্রেট, এটা আমার হিপোক্রেসি। মানে আলাদা করে তো হচ্ছে যে কোনো পরামর্শের দরকার নাই, প্রত্যেকটা মানুষই অতটুকু বুঝতে পারে, কেউ শিশু না, কেউ বোধহীন শিশু না। প্রত্যেকটা মানুষ চলাফেরা করে, প্রত্যেকটা মানুষ মানুষের সাথে ডিল করে। ঠিকই যে মানুষটা হচ্ছে যে ঠিকই যে মানুষটা হচ্ছে যে মাস শেষে বাজারে হিসেব রাখতে পারে কঠিন ভাবে, ওই মানুষটাকে আপনি বোধহীন বলবেন কিভাবে? ওই মানুষটা বুঝে না কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভুল কোনটা ঠিক। তোমার সে বুঝতে হ্যাঁ, পারবে না কেন? এটা সে বুঝতে এখন চাইছে না, সে বুঝতে বুঝবে না। চাইছে না। এই যে সেই কথাটাই আর কি হুম। মানে জানতে চাইছিলাম যে এটার সমস্যাটা কোথায় হচ্ছে, বা এর জন্য কোনটা করলে ভালো হয়? এই বোধটার আসলে এটা কামনা করব সকলেই তার সুচারু বোধটা তৈরি করুক, বা সেই মানে সূক্ষ্ম দ্বারগুলো বোধের উন্মোচন প্রয়োজন করুক, নাই, উইন্ডো। সূক্ষ্ম বোধেরও প্রয়োজন নেই, অতটা গভীরতায় যাওয়ারও প্রয়োজন নেই, অত কষ্ট করার প্রয়োজন নেই। শুধুমাত্র ভালো আর মন্দটা বেছে নিক। ভালো আর যা মন্দটা বেছে স্পষ্ট নিক। বুঝুক যে কোনটা ভালো কোনটা মন্দ, সেটা বুঝে কথা বলুক, সেটা চিন্তা করুক। আচ্ছা। চিন্তা করতে রাজি না। মনে করেন যে রাস্তায় দুজন মানুষ মারামারি করতেছে, আমি গিয়ে দুমদাম একজনকে মারা শুরু করলাম, মানে কেন জাস্ট লাইক মারতেছি জানি যে না। মানে মানে আসলে কারণ নাই বা কার কি আমি জানি না, আমার একটা পক্ষ নিতে হবে। আমরা আসলে হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ। আমাদের যেটা প্র্যাকটিস হচ্ছে যে আমরা একটা পক্ষে চলে যাই, এবং হচ্ছে যে কোন আচ্ছা, আচ্ছা। পক্ষে চলে যাওয়া সুইটেবল হবে। মানে যে মানুষটা হয়তো বা দেখা যাচ্ছে যে মানে হয়তো বা আমার আগে থেকে একটু পছন্দ ছিল, হয়তো বা এই মানুষটা আমার হুম। পছন্দের কিছু কথাবার্তা বলছে, আমরা দুম করে তার পক্ষে চলে গেলাম। কিন্তু সে রাইট কথা বললো নাকি ভুল, মানে মানে তার কথাটা ভুল, হ্যাঁ, এটা জাজমেন্টাল যে জায়গাটা, বা তার কথা ঠিক ঠিক মতো পড়েও দেখলাম না, বা তার কথাটা শুনলামও না। মানে আমার দায়িত্ব হচ্ছে যে ওই যে বললাম দুইটা মানুষ মারামারি করতেছে, আমি বাড়িতে হেঁটে যাচ্ছি, দুম করে একজনকে গিয়ে আমি ধরে দুম করে মেরে দিলাম। কিন্তু আমি জানি না আসলে কি অপরাধী, কিন্তু কে ওই অপরাধী? অপশনটা তো হ্যাঁ। ছিল, অপশনটার হ্যাঁ, সময়টা ছিল বিচার আমার। বিচার করে, হ্যাঁ, বিচার করে যে আমি কোন পক্ষে যাব। এজন্য হ্যাঁ, বোধহয় ওই যে মানে ওইটা কিন্তু খুব কবি কঠিন রুদ্র ব্যাপার না। মোহাম্মদ শহীদুল কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ওই যে সেই কবিতাটার কথাও আমার মনে পড়ে যায়, পক্ষ বিপক্ষের কথা আসলে, সশস্ত্র বাহিনীর প্রতি কোন পক্ষে যাবে তুমি? ঠিক আছে, এই প্রশ্নটা সে কবি করেছিলেন। তো যাই হোক, আমরা একটা মোটামুটি ধারণা পেলাম। আর এবার একটু যাব আমরা, কিন্তু দেখেন কবি আপনি বলেছিলেন ১ ঘন্টা কিভাবে শেষ হবে। ৪৮ মিনিট ৩৮ সেকেন্ড চলছে। তার মানে দেখেন আমাদের কথা কিন্তু চলছে, এখনো শেষ হয়নি। অফুরন্ত কথা বাকি। তো যাই হোক, আমরা এবার একটু ব্যক্তিগত আপনার কাছে যাব। অভিজ্ঞতালব্ধ বা জিনিস সম্বন্ধে জানতে চাইবো যে আপনার এই যে একটা কাল বা একটা সময় তো পার করেছেন। এই জীবন পর্যন্ত যতটা সময় পার করেছেন, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা লব্ধ দর্শনটা জানতে চাই। যে প্রত্যেকটা মানুষ তো একটা দর্শন বা দৃষ্টিভঙ্গির পরে থাকে। এই দর্শনগুলো একটু জানতে চাই ছোট করে। দর্শনের জায়গায় আমি এখনো শৈশবকাল পার করতেছি, আমি এখনো দেখতেছি, এখনো শিখতেছি, এখনো বুঝতেছি। তো আমি এখনো শিশু, মানে দর্শনের জায়গাটাতে তো এখনো শৈশবকাল পার করতেছি, নিজে মানে নিজেকে একটা জায়গাতে দেখতে চাচ্ছি। তারপর কথা যে বলছি না তা না, বলে ফেলতেছি, লিখে ফেলতেছি, মানে অনেক কিছুই মানে বলা হয়ে গেছে, অনেক কিছুই লেখা হয়ে গেছে। তো তারপর আমার কাছে মনে হচ্ছে যে এটা এখন হচ্ছে যে মানে অন দ্য ওয়ে, মানে এখনো আমি আমার আচ্ছা, গন্তব্যে মানে গিয়ে দাঁড়াইনি। এখনো দাঁড়ায়নি, এখনো চলছে আর কি।
এখনো চলছে, দেখা এটা যাক। চলমান প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া, হ্যাঁ। এখন কবির কাছে আর যেটা জানতে চাওয়া সেটা হচ্ছে সত্তা। আমি সত্তা সম্বন্ধে একটু জানতে চাই। সত্তাটা হচ্ছে, আপনাকে যদি দুটো অপশন দেওয়া হয় যে আপনি কবিতা নাকি রাকিবুল হায়দার, কাকে গ্রহণ করবেন? আপনি কাকে গ্রহণ করবেন? আমি অবশ্যই মানে রাকিবুল হায়দারকে গ্রহণ করবো। বেচারা অনেক নিষ্পাপ একটা মানুষ, অনেক ভালো একটা মানুষ। মানে মানে আচ্ছা। মানে মানে বেচারা হচ্ছে যে কবি রাকিবুল হায়দারের কারণে মানে বেচারা খুব ব্যাক ফুটে চলে গেছে। মানে মানে ব্যাক ফুটে বেচারা ছিল। এতটা অসহায় হয়ে গেছে যে আসলে তাকে নিজেকে আসলে মানে খুব একটা এই যে ব্যক্তিগত লাইফ হোক, যাপিত লাইফ হোক, হ্যাঁ, মানে কবি হুম, হুম। রাকিবুল হায়দার হচ্ছে যে ব্যক্তি রাকিবুল হায়দারকে এত বেশি চাপায় রাখছে, এত বেশি হচ্ছে যে আসলে সামনে আসতেই দিচ্ছে না। মানে ওই বেচারার মোটে জন্য মানে অবশ্যই আমি তার পক্ষে দাঁড়াবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অবশ্যই। তাহলে আমরা এই উত্তরটাও পেয়ে গেলাম। আমরা এবার একটু আরো একটু যেতে চাই, সেটা হচ্ছে সাহিত্য চর্চা তো হচ্ছে, বা সাহিত্য চর্চা নিয়ে আপনার কোনো দিক নির্দেশনা, বা আপনি এরকম চান, আপনার চাওয়া পাওয়ার জায়গাটা যে আপনি এটা আশা করেন বা স্বপ্ন দেখেন সাহিত্য নিয়ে? আমি আমি সাহিত্যের জায়গাটায় স্বপ্ন দেখি। আমি এখানে স্পেসিফিক একটা কথা মানে কিছুদিন ধরে আমার মাথায় ঘুরতেছে, সেটা একটু বলি যে আমরা হচ্ছে যে হঠাৎ হঠাৎ করে হচ্ছে যে করি, খুব চিন্তা করে অনুবাদ করি, অনুবাদ করে হচ্ছে আমাদের সাহিত্যিকদের সাথে বা আমাদের পাঠকদের সাথে তাকে ইন্ট্রোডিউস করাই দিই। অথচ আমরা কখনো আমাদের সাহিত্যিকদেরকে বাইরে রিপ্রেজেন্ট করার, বাইরে পাঠকদের সাথে কমিউনিকেট করার কোনো জায়গা তৈরি করি না। আমরা বারবারই হচ্ছে যে কাইন্ড অফ হচ্ছে যে ওই আকাশের দিকে তাকায় থাকবো, উপর থেকে টুপ করে কি পড়বে, সেটা ভালো বা মন্দ যাই হোক না কেন সেটা নেবো, সেটাকে অনুবাদ অনুবাদ করে কোনো মতে মানুষের কাছে পৌঁছে দেবো। কিন্তু আমাদের বক্তব্যগুলো আসলে মানে শেষ পর্যন্ত আমাদের কাছে থেকে যাচ্ছে। আমরা আমরা বাইরের একটা ব্যাপারকে আমাদের পর্যন্ত এনে যখন বিশ্বজনীন করে ফেলতে পারতেছি, তাহলে আমাদের সাহিত্যটাকে আমরা কেন বিশ্বজনীন করতে পারবো না? আমাদের কি এমন কোনো মানুষ নেই যে যে আমাদের একটা গল্পকে, আমাদের একটা কবিতাকে অনুবাদ করে ফেলতে পারে? যে হচ্ছে যে মানে আমরা তো চাই যে আমি যেটা মনে করি যে মানে সারা বিশ্বের বিশ্ব সাহিত্য যদি বলি, হোল ওয়ার্ল্ড এর কথা বলি, আমার যতটুকু বিশ্বাস এতজন কবি একসাথে পৃথিবীর কোথাও কবিতা লেখে না। এই সময় যতজন কবি একসাথে কবিতা লিখতেছে, আমি এটা বলতে পারবো যে পৃথিবীর কোথাও এতজন কবি একসাথে কবিতা লিখছে না। তাহলে এটা নিয়ে কেন বিশ্বে এটা তোলপাড় এটা হচ্ছে না? এটা এটা তো তোলবার কেন হচ্ছে না? মানে খুবই তোলপাড় হয়ে যাওয়ার কথা। আমরা বৈশ্বিক ব্যাপার নিয়ে লিখি, বিশ্বের আরেক প্রান্তে যখন প্যারিসে অ্যাটাক হয়, আমরা প্যারিসের ওই অ্যাটাক নিয়ে আমরা কবিতা লিখছি। আমরা বিশ্বের আমরা যখন লিখছি ক্ষুধা শব্দটা লিখতেছি, তখন ওই ক্ষুধা শব্দটা কিন্তু বৈশ্বিক। ক্ষুধা শব্দটা কিন্তু কেবল আমাদের জন্য ক্ষুধা না, প্যাট 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 কিন্তু শুধু আমাদের না। তাহলে সবার তাহলে আছে। আমাদের সাহিত্যটা কেন বৈশ্বিক জায়গায় যাচ্ছে না? যাচ্ছে না কেন? আমাদের মধ্যে হচ্ছে যে চাটুকারিতার একটা তীব্র প্রবণতা আছে। ওই যে বললাম, দুদিন পর পর হচ্ছে যে আমি দেখি তো মানে দুদিন পর পর বিশ্বের অমুক সাহিত্যিক তমুক সাহিত্যিককে আমরা আবিষ্কার করে ফেলি, হ্যাঁ, তারপর তাকে হ্যাঁ, নিয়ে হ্যাঁ, হ্যাঁ, মাতামাতি করি, হ্যাঁ। কিন্তু হ্যাঁ। কিন্তু আমার খুব বিরক্ত লাগে যে আমাদের কোনো সাহিত্যিক নিয়ে ওই মানুষটা, যে মানুষটা বিশ্ব সাহিত্যের থেকে একজনকে খুব খুঁজে বের করে এনে অনুবাদ অনুবাদ সবার করে সামনে প্রকাশ করছে, হ্যাঁ, হ্যাঁ। সবার সামনে পরিশীলিত ভাবে রিপ্রেজেন্ট করতেছে, হ্যাঁ, সে কি আমাদের কোনো সাহিত্যিককে বাইরে বাদ দেন, সে হচ্ছে আমাদের কোনো সাহিত্যিকদের কথা যে আমাদের কাছে স্বীকার করে? কখনই করে না। তাহলে তার উদ্দেশ্যটা কি? মানে এই ধরনের চাটুকারিতা মন মানসিকতা নিয়ে তো আর সাহিত্য হয় না। সাহিত্য সাহিত্য হয় না, হচ্ছে সৃজন হয় সাহিত্য না। হচ্ছে যে আমার তীব্র চিৎকারটাকে আমি পৌঁছায় দেবো সবার কাছে। সবার কাছে। আমাদের তীব্র চিৎকারটাকে মানে বারবার আমরা হচ্ছে যে হাত পেতে আছি মানে পৃথিবীর কোন জায়গায় কে কি লিখবে, এবং সেই ঘুরে ফিরে বিশেষ করে হচ্ছে মনে করেন যে আমাদের যারা গল্পকার আছে, হ্যাঁ, চিল্লাও আমাদের গল্পকাররা হচ্ছে যে মার্কেস থেকে বের হইতে পারে না, চিল্লাও আমাদের গল্পকাররা লিও টলস্টয় থেকে বের হইতে পারে না, আমাদের গল্পকাররা চিল্লাও কাফকা থেকে বের হইতে পারে না, হ্যাঁ। কিন্তু আমাদের দেশে ধরেন মানে মানে শহীদুল জহির বা হুম, আমাদের ধরেন আখতারুজ্জামান ইলিয়াস, মানে হুম। এদেরকে নিয়ে কিন্তু মাতামাতি নাই। মাতামাতি করতে সে ঘুরে ফিরে ওই দূর দূরান্ত থেকে খুঁজে খুঁজে আনতে হবে, এবং খুব বেশি মানে এটা আনলে তো একটু মানে নিজেকে বোদ্ধা তোদ্ধা একটা ব্যাপার প্রমাণ করা আছে। যায় আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা ব্যাপার ব্যাপার আছে। ট্যাপার, কিন্তু কিন্তু সাহিত্যিক কেন বোদ্ধা হবে? লেখক কেন বোদ্ধা হবেন? বোদ্ধা তো আরেকটা শ্রেণী আলাদা, হুম, হুম, হুম। গবেষক আলাদা একটা শ্রেণী, লেখক আলাদা একটা শ্রেণী, দুটো আলাদা আলাদা শ্রেণী। জায়গা। ২ টা আলাদা, লেখক আলাদা, আলাদা লিখবেন শ্রেণী। সম্পূর্ণ আলাদা, কিন্তু আমাদের লেখকটাই খুব
খুবই মানে তারা চেষ্টা করে এত বেশি বোদ্ধা হয়ে যাওয়ার, পরবর্তীকালে তার যে মানে যাকে স্বতন্ত্র বলে ধারাটা তাকে লেখা, মানে মাল্টি প্রতিভার অধিকারী বা হওয়ার একটা মাল্টি প্রবণতা তাদের ট্যালেন্টেড, ভিতরে আছে। হ্যাঁ মানে এবং আরেকটা বছর নিজেকে খুব জ্ঞানী প্রমাণ টমান করা যায়, কিন্তু ক্ষতিটা হয় কোন জায়গায় জানেন? যেমন হচ্ছে যে শেষ পর্যন্ত সে তার স্বতন্ত্র অনুভূতিটা হারাই ফেলে, তীব্রভাবে আচ্ছা হারাই আচ্ছা। ফেলে, এবং সে নিজেকে আর খুঁজে পায় না কোথাও। সে তখন দেখা যাচ্ছে যে যাকে নিয়ে খুব বেশি গবেষণা করলো, আস্তে আস্তে হুম তার হুম হুম। ছায়া হচ্ছে যে আস্তে আস্তে বিলীন হইতে থাকে, সে অন্ধকারে তলিয়ে যেতে থাকে। আমার ছায়া তো কালো, ওই কালোতে সে আস্তে আস্তে বিলীন হয়ে যায়। কিন্তু কিন্তু ওইটাই বললাম যে তার মাথার মধ্যে যদি থাকতো যে আমরা তো আমাদের কথা বলবো, আমাদের লেখা হ্যাঁ বলবো, আমরা নতুন করে লিখবো, আমরা এই সময়ে অ্যাডজাস্ট করি, সেই কবেকার কোথাকার, হ্যাঁ পড়তে তো মানা নাই, আমি কেন মার্ক টুয়েন পড়বো না? মার্ক টুয়েন তো অটোমেটিক আমি পড়ি, আমার প্রিয় হ্যাঁ, আমরা সাহিত্যিক। সবাইকে বিশ্ব সাহিত্য কেন আমরা পড়বো না? বিশ্ব সাহিত্য অবশ্যই আমরা পড়বো। আমি পড়বো, কিন্তু বিশ্ব সাহিত্যকে এতভাবে এস্টাবলিশ করার চেষ্টা করা, হ্যাঁ ইভেন হচ্ছে যে মনে করেন যে আমি আমার এক্সাম্পল দিই, যে আমাকে যখন মানে মানে অনুবাদ করতে বলা হলো, আমি লিও টলস্টয় অনুবাদ করলাম। আমি লিও টলস্টয় যেটা অনুবাদ অলরেডি আছে, ঠিক আছে, অনুবাদ অলরেডি আছে, অলরেডি আমরা লিও টলস্টয় পড়ছি। কিন্তু আমি যে কারণে করলাম, আমার কাছে মনে হলো যে এটা একটা মানে আমি হচ্ছে যে সম্পূর্ণ যে মানে মানে অনুবাদটা করলাম বিদ্যানন্দ প্রকাশনীর জন্য। তো আবার হ্যাঁ। আবার আমি অনুবাদ করলাম ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, দি ওল্ড ম্যান অ্যান্ড হুম দ্য সি। হুম তো হুম হুম। আমি কেন করলাম? আমার কাছে মনে হলো যে বিদ্যানন্দ প্রকাশনীর জন্য এই বইগুলা, ক্লাসিক বইগুলো এই প্রকাশনীতে থাকা উচিত, এইভাবে আমি থাকা অনুবাদ উচিত। করলাম। হ্যাঁ, আর আচ্ছা। আর আমার বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের ক্যাপাবিলিটি নাই, যে আমাদের ওই ক্যাপাবিলিটিটা কিন্তু অনেকের, আমি বিশ্বাস করি যে অনেকের আছে, আমাদের আচ্ছা। দেশেরই অনেকের আছে, যারা হচ্ছে আমাদের অনেকের আছে। দেশের লেখকদেরকে মানে হ্যাঁ, বাইরে রিপ্রেজেন্ট করতে পারে অনুবাদ করে, এই অনুবাদ ভাষার করতে দোর পারে, করে। মানে হোক না অনুবাদ, আমরা দেখি না, হ্যাঁ, মানে দেখি না মানে কি হয়। মানে দেখি কি হয়, দেখি আমরা মানে যেহেতু একটা মানে ভাষার একটা দূরত্ব থাকে, যেমন হুম। হচ্ছে যে ইংরেজি যেহেতু একটা সার্বজনীন ভাষা, একটা ফ্রেঞ্চ ভাষার একটা সাহিত্য ইংরেজিতে অনুবাদ হয়ে যায়। হয়ে যায়। বিশ্বের একটা জার্মান ভাষা হয়, একটা চীনা ভাষার হয়। হ্যাঁ, আর চীনা ভাষা নয়, জাপানিজ ভাষার সাহিত্য পড়ি, হিন্দি ভাষার সাহিত্য আমরা ইংরেজিতে পড়তেছি। হ্যাঁ, তাহলে আমাদের পড়তেছি। আমাদের বাংলা ভাষার, হ্যাঁ মানে বাংলা বলতে তো আবার একটু গ্যাঞ্জাম আছে, যে এই বাংলা ওই বাংলা দুই বাংলা, ওই হ্যাঁ বাংলা, মানে দুই হ্যাঁ দিকে দুই বাংলা, হ্যাঁ, হ্যাঁ। মানে এটা ইয়ে হ্যাঁ করা। তো আমি যদি বলি এটা বাংলাদেশের, হ্যাঁ, বাংলাদেশের বাংলাদেশের। সাহিত্যটাকে, বাংলাদেশের সাহিত্যটাকে আমরা আসলে কোন জায়গায় নিয়ে যেতে চাই? আমাদের আসলে কোনো প্রচেষ্টা নাই। আমাদের এই বাংলা একাডেমি আছে, বাংলা একাডেমি করেটা কি? পুরা বছর ধরে যে কি করে আসলে আমি জানি না, বাংলা একাডেমি করেটা কি? ওই একটা জিনিস দেখি যে বইমেলা আয়োজন করে, আর মাঝে মাঝে কি কি সংকলন টংকলন করে, তারপর নতুন নতুন শব্দ টব্দ প্রণয়ন করে, হ্যাঁ কিন্তু হুম। আমাদের সাহিত্যকে বিশ্ব সাহিত্যের সাথে যোগাযোগ, হ্যাঁ আরেকটা কাজ করে বাংলা একাডেমি, যেমন হচ্ছে যে আমি স্টেট কার্ড বলি, যেমন বাংলা একাডেমির মহাপরিচালকদেরকে দেখি, বা হচ্ছে যে ডিজি বা যারা হচ্ছে ঊর্ধ্বতন যারা আছে দায়িত্বে, মানে ওই নাম মেনশন না করলেও হয়, আপনারা চিনবেন, বললেই চিনবেন। তারা আবার দেখা যাচ্ছে যে আমাদের পাশে কলকাতার, যে পাশের দেশ কলকাতা, যেটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে যে যোগাযোগ করা যায় আর কি, সবচেয়ে সহজলভ্য যোগাযোগ আর কি। কারণ হুম হুম আমরা হুম তো হুম। কাইন্ড হচ্ছে যে মানে আমাদের সাথে হচ্ছে বন্ধুত্বটা খুব সহজে হয়ে যায়, একই ভাষা, হ্যাঁ একই একই ভাষা, ধরনের খুব খুব একই ধরনের কাছাকাছি। সংস্কৃতি। তো হ্যাঁ হ্যাঁ। তো ওই সময় দেখা যায় যে আমাদের এইসব মহান লোকেরা, মহান সাহিত্যিকরা, যেখানে আমাদের দেশের একজন কবি কি লিখতেছেন সেটা জানে না, তারা ওই প্রান্তের একজন মেয়ে কবি, ধরেন মেয়ে কবি অধিকাংশ ক্ষেত্রে হয়, মেয়ে কবির হ্যাঁ সাথে হ্যাঁ। তারা ফেসবুক লাইভে যাচ্ছেন, তারা বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, খুব এনজয় করতেছেন, তারা সাহিত্যকে রিপ্রেজেন্ট করতেছেন। কোত্থেকে খুঁজে খুঁজে, যেই কবিকে কলকাতার কেউ চিনে না, সেই কবিকে আমরা আমাদের দেশে মাথায় তুলে নিয়ে বসে থাকি। হ্যাঁ অদ্ভুত ব্যাপার না? হ্যাঁ, এটা এটা একটা অদ্ভুত ব্যাপার। খুবই অদ্ভুত ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে যে সাহিত্যের যে ব্যাপারটা হচ্ছে যে কলকাতা, বাংলাদেশ বা পৃথিবীর অন্যান্য দেশ যাই হোক না কেন, বাংলা সাহিত্য, সমস্ত সাহিত্যই যেন সমমূল্যায়িত হয়, সমানভাবে মূল্যায়িত, মূল্যায়িত এটাই হয়। একমাত্র চাওয়া, মানে এটা হচ্ছে মানে চাওয়া যে এটাই চাওয়া, কিন্তু হচ্ছে যে মূল্যায়নের জায়গায় আপনি দিন শেষে আপনি আমার বাংলাদেশের কবিতাকে নেগলেক্ট করবেন, আপনি আমার হুম। মানুষের গল্পকে নেগলেক্ট করবেন, বলবেন যে নাই, পরিপূর্ণতা নাই, আমাদের হিস্ট্রি নাই, হ্যান নাই, ত্যান নাই, বালসাল বহুত কথাবার্তা বলবেন, হ্যাঁ দিন শেষে হচ্ছে গিয়ে ইগনোর করে যাবেন। আর আমাদের যারা বাংলা একাডেমির মহান মহান ব্যক্তিরা, ওনারা কলকাতা মুখী হবেন। কলকাতা মুখী হওয়ার দোষের কিছু না, কিন্তু মুখ থুবড়ে পড়ে থাকা হচ্ছে যে খুবই দোষের।
খুবই দোষের। মানে আমাদের কারণ ওই যে মূল্যায়নের জায়গাটা যদি সুষম বন্টন হয় সমস্যা তো নেই। কিন্তু এখন নিজেকে মূল্যায়ন করছি না, আমার নিজের দেশকে মূল্যায়ন করছি না, কিন্তু বাইরের গুলো খুব মূল্যায়ন করছি। এটা তো পার্সিয়ালিটি হয়ে গেল। না না, পার্সিয়ালিটি আরেকটা ব্যাপার। আমি 2014 সাল থেকে কবিতা লিখতেছি, বই বের হচ্ছে। কবিতা তো আরো অনেক এক থেকে লিখতেছি। 2014 সাল থেকে আমার কবিতার বই বের হচ্ছে। আজকে 2020, সামনে 2021 হবে। বাংলা হুম। একাডেমি কেন জানে না আমি কবিতা লিখতেছি? মানে কেন জানবে না? কেন না জানবে না? তাহলে এই বালের একাডেমি দিয়ে আমি কি করব? মানে আমার কি দরকার? এই বিল্ডিং গুলা মানে কেন পড়ে থাকবে? মানে মানে এত এত পদ পদবি নিয়ে এতজন লোকজন বসে আছেন, হ্যাঁ, মানে ওনারা করতেছেনটা কি? আমি তো আমার কথা বললাম, এটা খুবই স্বার্থবাদী কথা হইলো। আপনাকে কেন চিনবে না, অমুককে কেন চিনবে না, তমুককে কেন চিনবে না, চিনবে কেন না, খোঁজ হ্যাঁ। খবর রাখবে না? সবাইকে কেন চিনবে, হ্যাঁ, খোঁজ খবর কেন চিনবে, রাখবে না? চিনবে। যারা গিয়ে তেলবাজি করে, যা বসে টসে থাকে, হ্যাঁ, ওই হুম, মানে হুম, বাংলা হুম। একাডেমির চাকরিজীবীদের সাথে মানে নিয়মিত একটু থাকে, তাদেরকে চেনা যায় আর কি। যোগাযোগ যেমন কি আছে। আমাদের, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমাদের পত্রিকা সাহিত্য পাতার মতো। পত্রিকা সাহিত্য পাতাগুলো তো নষ্ট হইতে হইতে এমন নষ্ট হয়েছে, হ্যাঁ, যে মানে এখন তারা হচ্ছে যে মানে সাহিত্য পাতায় ছাপাবার মতো লেখাই খুঁজে পাচ্ছে না, অথচ অসাধারণ অসাধারণ সব লেখা তৈরি হচ্ছে। এই জন্য সাহিত্য পাতাগুলো বিজ্ঞাপন দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। বিভিন্ন কর্পোরেট বিভিন্ন কোম্পানি কোম্পানি। বিজ্ঞাপন দিয়ে সাহিত্য পাতাটা অর্ধেক হয়ে যাচ্ছে, কোনো সাহিত্য পাতা থাকছে না। মানে 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 তারা লেখা খুঁজে পাচ্ছে না। আসলে তারা লেখা খুঁজতেছে, খুঁজতেছে, এইটাই তো প্রশ্ন, যে আসলে কি তারা খুঁজতেছে কিনা। তো যাই মানে হোক, আমাদের তারা চাওয়া কাজটা কি থাকবে, তাহলে? হ্যাঁ, এইটাই তো, যে আমাদের চাওয়া থাকবে আমরা যেন সবাইকে সমমূল্যায়ন করি। যার যে জায়গাটা, তাকে যেন সেই জায়গাটা আমরা দিই। সবাই যেন তার অধিকারটা সমানভাবে পায়। কবি একটা কথা না বললেই নয়, আমরা কিন্তু ১ ঘন্টা পুরো পার করে ফেলেছি। তার মানে ও তারপরেও আচ্ছা, তাহলে আমাদের ওকে কিছু ফেলে। আমরা শেষ দিকে চলে এসেছি। ছোট্ট করে জানতে চাইবো, এই সাহিত্য জীবনে আপনার পরম প্রাপ্তি কি? ছোট্ট করে ১ লাইনে বা ২ লাইনে। আমার এই সাহিত্য জীবনের পরম প্রাপ্তি হচ্ছে মানুষের ভালোবাসা। আমি তীব্র মানুষের ভালোবাসা পেয়েছি। আমি এই ব্যাপারে আচ্ছা। আমি বলবো যে আমি খুবই লাকি। মানে মানুষ এত বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসা, হ্যাঁ, মানে মানে এতদিন এক্সিস্ট করা সম্ভব হইতো না। আসলে এই জায়গাটাতে এতদিন থাকাটা সম্ভব হইতো না। হয়তো বা সবকিছু ছেড়ে সম্ভব। ছুড়ে চলে যেতাম, হয়তো অন্য কোথাও চলে যেতাম, অন্য কোথাও থাকতাম, হয়তো অন্য কোনো জীবনে এক্সিস্ট করতাম। কিন্তু এত আচ্ছা। বেশি ভালোবাসার, এত বেশি, এত দারুণ দারুণ সব মানুষদের সাথে সম্পর্ক, বন্ধুত্ব, হ্যাঁ, মানে মানে আমি এই দিক থেকে খুবই ভাগ্যবান, খুবই ভাগ্যবান। না, এটা 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 একটা পরম পাওয়া। ভালোবাসা, এই যে মানুষের ভালোবাসা, এটা পরম পাওয়া। তো যাই হোক, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। শেষ করব কবি কণ্ঠে কবিতা শুনতে শুনতেই। তারপরে আমরা একটু বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেই শেষ করে ফেলবো। আপনারা যারা আছেন, হ্যাঁ অধীর হ্যাঁ হ্যাঁ আগ্রহে হ্যাঁ, ছিলেন, মানে সবাইকে না না, ভালোবাসা। আমি অলরেডি বই নাই বলার পর হচ্ছে যে আমাকে নীলা হচ্ছে যে ওই এসে এক ফাঁকে এনে এক দিয়েছে, সাইডে এক ফাঁকে বইগুলো দিয়ে এনে দিয়েছে। দিল আর কি। আচ্ছা। আচ্ছা, তো যেহেতু যেহেতু ইবনে শামস বলছিলেন যে ওই আবার কোন সমুদ্র জন্ম থেকে একটা কবিতা বলতে, এবং আমি জীবনে যা প্রথমবার লাইভে আসছি, লাইভে হুম, ফার্স্ট হুম। ফার্স্ট টাইম হচ্ছে যে মাইক্রোফোনে কবিতা বলতেছি। আচ্ছা, আমি আচ্ছা। কিন্তু সবসময় এই আচ্ছা, ব্যাপারগুলো ইগনোর করে যাই, এটা ইগনোর স্মৃতি। করে। এটা স্মৃতি হয়ে থাকবে। একটা অমর স্মৃতি হয়ে থাকবে। শুরু করুন। শুরু করতে হলে এটা বাঁচতে হয়, মানে আসলে কোনটা পড়বো কোনটা পড়বো। আচ্ছা, আপনি বাছা হলে আমাকে বলেন, ফাঁকে আমি কিছু মন্তব্য পড়ে আসি, কারণ কিছু মন্তব্য আচ্ছা, বাকি হ্যাঁ, রয়ে প্লিজ গেছে তো। প্লিজ প্লিজ, যারা হ্যাঁ, কষ্ট করে মন্তব্য করছেন তাদের প্লিজ, তাদের এটা হ্যাঁ। পড়তে হবে। শাহরিয়ার পায়েল লিখেছে, আমি সামিদের সাথে একমত। গান হুনুম। আচ্ছা, দেখা যাক কি হয়। সাউন্ড ফেটে যাচ্ছে। হয়তোবা এটা কোনো ত্রুটি হতে পারে। আমাদের স্ট্রিমিয়ার যে খুব শক্তিশালী একটা সাইট এরকম না, একটু দুর্বল সাইট। খালেদ বিন ফারুক লিখেছে, আমার এখানে সাউন্ডটা ঠিকই আছে। তার বোধহয় ঠিক আছে, আপ ডাউন হচ্ছে কারো কারো নেটওয়ার্কের কারণে। শোয়েব মাহমুদ দেখছি, তিনি লিখেছেন, আমি আর রাকিব ভাই আমরা ১০ মিনিট চা খেতে গিয়ে পরদিন সকালে ফেরত গিয়েছি বাসায়। আসলে এটা আমরা দেখেছি, এটা আমরা হয়তো অনেকবার। সামনে সামনে দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু ফেসবুক দেখে বুঝেছি রাত ৪টা বাজে এই সিলেটের স্টেশনে, এই রেল লাইনে, এই রংপুরের রাস্তায় এরকম অসংখ্য ছবি আমরা দেখেছি। তা দেখে আমরা মোটামুটি উপলব্ধি করতে পারি। কবি রবি লিখেছে, রবি কবি লিখেছে, চেষ্টা করছি, দেখতে চাই, ধন্যবাদ। প্রতিক্রিয়া আরো লিখেছে, কবিদের আলোচনা ভালো লাগছে, ধন্যবাদ। ইকবাল হোসেন লিখেছে, আপনি তো পুরনো আড্ডাবাজ, ধন্যবাদ। আজমির হাসান লিখেছে, কবিতা চুমুর দাবিতে
আমরা মানববন্ধন কবে করব, প্রশ্ন রেখেছেন। আচ্ছা, মার্সেলানা লিখেছে, রাব্বি ভাই প্রেমের খাতা খুলছে নাকি, আইজি শেষ হইব। ধন্যবাদ। ছবি বসু পাল লিখেছে, শুভেচ্ছা রইল, ধন্যবাদ। শোয়েব মাহমুদ লিখেছে, মাথা নষ্ট, আমার জানা মতে 4008 জন প্রেমিকা, আপাতত 2016 পর্যন্ত। আচ্ছা, বাকিটা ইতিহাস। মাহমুদুর রহমান একজন কবি, তিনি লিখেছেন, প্রিয় রাকিব ভাই, বহুদিন দেখা নাই, অনলাইনে দেখে ভালো লাগছে, কবিতা হোক। অবশ্যই কবিতা হবে। আরো একজন দেখছি, তিনি লিখেছেন, 16তে না আপনি রেকর্ড ভাঙছিলেন। যাই হোক, আপাতত এই পর্যন্ত মন্তব্য ছিল। কাউকে যদি পড়তে ভুল করে ফেলি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে। আমরা এবার চলে যাচ্ছি কবির কবিতায়। আচ্ছা, যেহেতু হচ্ছে যে আমি সবচেয়ে বেশি কবিতা লিখছি হচ্ছে পারমিতা নিয়ে। পারমিতা হচ্ছে যে একটা আলাদা একটা অনুভূতি। মানে আমার যখন আচ্ছা, খুব বেশি কাউকে কোনো কিছু বলতে ইচ্ছে করে, কোনো মানে কোনো একটা প্রেম জানাতে ইচ্ছে করে কোনো কিছু, তো আমি মানে আমার হচ্ছে যে ইয়া মানে যে বইটা হচ্ছে যে মানে আবার কোনো সমুদ্র জন্মে দেখা হবে ওইটা থেকেই পড়তেছি কবিতাটা। আচ্ছা, যদি একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মানে মানে পারমিতার কবিতাগুলো আমি একসময় পড়ছি, কিন্তু হচ্ছে যে আমার প্রথম বইতে আমার কোনো কবিতার কিন্তু নাম নাই, কোনো মানে শিরোনাম নাই। শিরোনাম তো নেই, হ্যাঁ, পরবর্তী হেডিং নেই। শিরোনাম ছিল না। পরবর্তীকালে হচ্ছে যে সেকেন্ড বইতে গিয়ে আমার প্রকাশক হচ্ছে যে নরস্কিতের বিস্তানের চন্দন ভাই হচ্ছে যে আমার সাথে মানে খুব বেশি ইয়া করলেন যে নাম দিতে হবে আমাকে, পুরা মানে ধমক টমক দিয়ে যে বলে যে নাম না দিলে কিভাবে হবে, নাম দিতে হবে। তো তো আচ্ছা, তো যেহেতু চন্দন ভাই আমার খুব পছন্দের মানুষ, তো আমি হচ্ছে যে বললাম ঠিক আছে আমি নাম দেবো। তো নাম দিতে গিয়ে খুব বেশি জটিলতা, মানে যা ইচ্ছে তাই নাম দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে যে না যাচ্ছে তাই, হ্যাঁ, এর নাম মানে নিয়ে হচ্ছে বড় যে অনেকেই ভোগে। আমি নিজেও কিছু লিখলে কি শিরোনাম দেবো আমি নিজেও জানি না। ঠিক আছে, মানে এই জন্য শিরোনামহীন সব লেখা পড়ে থাকে। মানে ওই হুম, কারণে দেখা যাচ্ছে যে কবিতা থেকে একটা লাইন তুলে নিয়ে নাম দিয়ে দিলাম বা একটা শব্দ তুলে নিয়ে নাম দিয়ে দিলাম, মানে কোন একটা নাম দিলে হয় আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে হুম, আবার কোনো সমুদ্র জন্মে দেখা হবে কবিতার গ্রন্থের থেকে। কবিতার নাম হচ্ছে বাড়ি, বাড়ি ফেরা হয়নি। আমার কিন্তু ফ এই টাইপ উচ্চারণ গুলো অনেক ঝামেলা হয়, মানে এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে হবে। আমি এই জন্য আচ্ছা, হচ্ছে যে আমরা লাইভ তো বা এগুলো। উচ্চারণে যাচ্ছি না, আমরা হুম, কবির একটা অনুভূতি তার কণ্ঠে তুলে রাখতে চাই। আমরা আচ্ছা ওসব আচ্ছা, কোনো ব্যাকরণ মানি না, ব্যাকরণ ভেঙে। অবশ্যই। কারণ হচ্ছে যে অনুভূতির কোনো ব্যাকরণ নেই। হ্যাঁ, ব্যাকরণ নেই। অবশ্যই, আমরা তাহলে কবিতা শুরু করি। কবিতার নাম হচ্ছে বাড়ি ফেরা হয়নি। পারমিতা, তোমাকে নতুন করে আর কি বলার থাকতে পারে, শুধু বয়সটা বেড়েছে এই কথাটুকুই জানা পাচ্ছে। স্মৃতির কোষগুলো বাতাসে মৃত গোলাপের পাপড়ির মতো ঝরে পড়ে, ছড়িয়ে ছিটিয়ে যায় শহরের কত শত ধুলো মাখা রাস্তায়। সেদিন সন্ধ্যায় কফির কাপে শেষ চুমুকটাই মনে আছে আমার, বাকি সব ধোয়াটে বিবশ এক বিস্মৃতির অন্তরালে হারিয়েছে। তোমার আঙুলে ঝলমল করে উঠেছিল যে অঙ্গুরি, তার ভাঁজে লেখা ছিল আমার মৃত্যু পরোয়ানা। পারমিতা, সেদিন সন্ধ্যায় আমার অস্বাভাবিকভাবে খুব স্বাভাবিক থাকা, প্রতিদিনের অভ্যাসে তোমাকে রিক্সার দর দামে জিতিয়ে দেওয়া, তোমার চলে যাওয়া রাস্তায় নিষ্পলক তাকিয়ে থাকা পর্যন্ত তুমি জানো। বাকিটুকু জানতে পারোনি, হয়তো কেউ তোমাকে জানতে দেয়নি। সেদিন সন্ধ্যার ফুটপাত হাতড়ে এখনো তুমি কিছু জলকণা খুঁজে পাবে। এতগুলো দিনের পরও সেই সমুদ্র শুকায়নি কোথাও। পারমিতা, তুমি দাবি করছো আমি বেঁচে আছি এখনো। আমাকে মাঝরাতে শহরের রাস্তায় হেঁটে যেতে দেখেছে নৈশ প্রহরী, খদ্দের ভেবে এগিয়ে এসেছে কত শত নিশি বালিকা। জানি আমার সব খবরই তুমি রাখতে, ইথারে লুকানো ছিল তোমার গুপ্তচর। শুধু যে সত্যটুকু যে তোমাকে ওরা জানায়নি, তা হলো সন্ধ্যার পর আমি আর কোনোদিন বাড়ি ফিরিনি। বাহ! এটা হলো বলতে। আমরা কবি কণ্ঠে কবির যে কবিতা আমরা অনুভূতি শুনলাম, চমৎকার লাগলো। আমরা প্রাণিত হলাম, আনন্দিত হলাম। শেষ দিকে যেহেতু চলে এসে মনে হচ্ছে যে আসলে রাকিব ভাই আড্ডা শেষ না হোক। না, তারপরেও আড্ডা আমরা যেহেতু আড্ডা সময় শেষ বেঁধে হবে না। নিয়েছি। এই যে লাইভ হ্যাঁ, লাইভ হ্যাঁ, বাদেও আমরা দীর্ঘ সময় তো আড্ডা দিতেই থাকবো। আড্ডা কি কখনো মৃত্যুর আগ দিতেই থাকবো। পর্যন্ত হ্যাঁ, আড্ডা চলতে থাকবে। আড্ডা আড্ডা চলবে আপাতত আর কি। আজকের মতো এই যে লাইভ আড্ডা, এটা আর কি শেষ করতেই হবে যেহেতু সময় ওকে, বাঁধা। আমরা একদম শেষে অবশ্যই। চলে এসেছি। আমরা শ্রোতা দর্শক যারা ছিলেন সকলকে আবারও ভালোবাসা। কবি আজকের আয়োজনে সকলের সাথে বিদায় শুভেচ্ছা বিনিময় করি। সবাইকে ধন্যবাদ যে আমাকে এতটা ভালোবেসে নষ্ট হইতে দেওয়ার জন্য। নষ্টটা খুবই পজিটিভলি বলছি, নেগেটিভলি বলি নাই।
কারণ হচ্ছে যে আচ্ছা আচ্ছা আপনারা ভালোবাসেন বলে এখনো লিখি, আপনারা ভালোবাসেন বলে আরো লিখবো, আর আপনারা ভালোবাসেন বলে হচ্ছে বেঁচে থাকি, নইলে বেঁচে থাকাটা খুব কঠিন হইতো। আচ্ছা ধন্যবাদ কবি, কবিকে বারবার ভালোবাসা ধন্যবাদ দিতে চাই না, আচ্ছা, ভালোবাসা এই জন্য কবি আজকে এই যে আড্ডায় আসলো, আমরা এই যে একটা মানে অসাধারণ মুহূর্ত পেলাম, এটা সত্যিই ভালোবাসা। অনেকে না অনেকদিন আমার খুব অনেকের ভালো সাথে লাগে। দেখা হয়নি, এই লাইভটার মাধ্যমে অনেকে দেখে নিল, কথা শুনলো, তারা মত বিনিময়ও করলো মন্তব্যের মাধ্যমে। তো যাই হোক, আপনারা বা যে যেখান থেকে দেখেছেন ভালোবাসা রইলো। আর এই করোনা মহামারীর সময় ছোট্ট একটা বার্তা দিতে চাই, অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, আরো বেশি মানবিক হয়ে উঠবো এবং সচেতনতা এবং সাবধানতার সাথে থাকবো। এই বলে আমাদের আজকের আয়োজন চিন্তার নাভি পর্ব ৮ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। Sure.